স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি এই সপ্তাহের কর্মক্ষেত্র। এই কর্মক্ষেত্র থেকে রাজ্য পুলিশ কনস্টেবলের 10,255 কনস্টেবলের প্র্যাকটিস সেট আজকে আমরা সমাধান করব। চলো একের দাগের প্রশ্ন দেখি। একের দাগের প্রশ্ন আছে রাজাজি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড। তো এর মধ্যে তোমার সঠিক উত্তর কী হবে? তো উত্তর জানার আগে তোমাকে কিছু বলে রাখি। রাজাজি জাতীয় উদ্যান হলো ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার, দেরাদুন এবং পৌরি গড়ওয়াল জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণগার। এটি শিবালিক পাহাড়ের 820 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। 1983 সালে চিল্লা, মতিচুর এবং রাজাজি নামের এই এলাকা তিনটি বন্যপ্রাণী অভয়ারণ্যকে একত্রিত করে একটিতে পরিণত করা হয়। কত সালে? 1983 সালে। তাহলে কোথায় অবস্থিত জানলে? উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বার, দেরাদুন, পৌরি গাড়োয়াল জেলায় কিন্তু এটা অবস্থিত। তো এটা তাহলে তোমাকে এখানে অপশানে আছে কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরাখণ্ড। তো এখানে কিন্তু তোমার সঠিক উত্তর হবে উত্তরাখণ্ড, অর্থাৎ দিক হবে সঠিক উত্তর। এভাবে কিন্তু এইসব প্রশ্ন সমাধান করতে হয়। দুয়ের দাগের প্রশ্ন চলে যাবো। দুয়ের দাগের প্রশ্ন দেখো। দুয়ের দাগের প্রশ্ন আছে দেখো, রাস্তার ধারে হলুদ বাতিতে বাতি স্তম্ভে কোন গ্যাস ব্যবহার করা হয়? নাইট্রোজেন, নিয়ন, সোডিয়াম, ফসফরাস। তো এখানে রাস্তার হলুদ বাতিতে সোডিয়াম বাষ্প ব্যবহার করা হয়। সোডিয়াম বাষ্প 589.3 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের হলুদ আলো নির্গত করে। এই আলোটি মানুষের চোখের জন্য দৃশ্যমান এবং এটি রাস্তার জন্য একটি ভালো সতর্কতার সংকেত দেয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে কি? সোডিয়াম, অর্থাৎ সিদ্ধ দেখাবে সঠিক উত্তর। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, জেনন এই সবগুলো যদি দেওয়া থাকে তা তোমরা কখনো দেবে না, কারণ এগুলো কিন্তু কখনোই এখানে লাগানো থাকে না এবং আলো জ্বালাতে সাহায্যও করে না। চলে যাবো আমরা তিনের দাগের প্রশ্নে। তিনের দাগের প্রশ্ন আছে দেখো, মিজোরামের রাজধানী কোনটি? ইম্ফল, কাবারাত্তি, আইজল, শিলং। তো তোমরা অবশ্যই জানো মিজোরাম আইজল, অর্থাৎ আইজল হবে সঠিক উত্তর। তিনের দাগের সঠিক উত্তর হবে সিদ্ধাক। আমরা চারের দাগের প্রশ্নে চলে যাবো। চারের দাগের প্রশ্ন আছে ভারতীয় রাজ্য গোয়ার সরকারি ভাষা কি? মারাঠি, কোঙ্কনি, পর্তুগিজ আর ইংরেজি। তো এখানে তোমার সঠিক উত্তর কী হবে? তো কোঙ্কনি হচ্ছে ভারতের অঙ্গরাজ্যের সরকারি ভাষা এবং সমগ্র ভারতের একটি সরকারি ভাষা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে বিদ্যাক হবে সঠিক উত্তর কোঙ্কনি। আমরা চলে যাবো পাঁচের দাগের প্রশ্নে। পাঁচের দাগের প্রশ্ন আছে নাথুলা পাস কোথায় অবস্থিত? সিকিম হিমালয়, ভুটান হিমালয়, নেপাল হিমালয় আর কুমায়ুন হিমালয়। তো নাথুলা পাস কোথায় অবস্থিত? তো নাথুলা পাস তোমরা অবশ্যই জানো এটা হচ্ছে সিকিমে অবস্থিত। সিকিমের কোথায় অবস্থিত? দেখো সিকিম হিমালয়, অর্থাৎ এর দেখাবে সঠিক উত্তর। নাথুলা পাস হলো সিকিমের উত্তরাঞ্চলে অবস্থিত একটি পর্বতগিরি পথ। 4,310 মিটার উচ্চতায় অবস্থিত নাথুলা পাস হলো সিকিমের সর্বোচ্চ মোটর যানযোগ্য পয়েন্ট। ইন্দো তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। আর এখানে দর্শনার্থীদের যদি যেতে হয়, এই নাথুলা পাসে যদি দর্শনার্থীদের যেতে হয় তাহলে তাদের জন্য পরিদর্শনের তাদের পরিদর্শনের জন্য একটা পারমিট তৈরি করতে হয়, তারপরে সেখানে যেতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাই নাথুলা পাস হচ্ছে সিকিমে অবস্থিত। চলো ছয়ের দাগের প্রশ্ন দেখি। ডিভাইন কমিটির লেখককে? টলস্টয়, দান্তে, গোথে আর শেক্সপিয়ার। তো অবশ্যই জানো যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? দান্তের লেখা কিন্তু এই ডিভাইন কমিটি, দান্তের লেখা ডিভাইন কমিটি, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। তোমাকে যদি বলা হয় এটা কত সালে, তো এখানে 1320 সালে কিন্তু এটা এই দান্তে এই ডিভাইন কমিটি লেখে। আর এই যে লিউ টলস্টয়, অর্থাৎ টলস্টয় দেখতে পাচ্ছ, এই লিউ টলস্টয় এনার হচ্ছে দুখানা বইয়ের নাম হচ্ছে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার আসে, সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, লিউ টলস্টয়ের লেখা, আর দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ। ওকে, এটা কিন্তু ওয়ার অ্যান্ড পিস লেখা হচ্ছে 1869 সালে, আর দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ এটা কিন্তু 1894 সালে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে এই যে শেক্সপিয়ার দেখতে পাচ্ছ, এই উইলিয়াম শেক্সপিয়ার, ইনি হচ্ছে এনার যে বই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষা বারবার আসে সেটা হচ্ছে হ্যামলেট, মার্চেন্ট অফ ভ্যানিস, এ মিড সামার নাইটস ড্রিম। ওকে, তো এই বইগুলো কিন্তু শেক্সপিয়ারের লেখা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এইভাবে কিন্তু এরম প্রশ্ন সমাধান করতে হয়। প্রশ্ন শুধু পড়লে হবে না, বাকিগুলোর উত্তর একটু তোমাকে জানতে হবে। সাতের দাগের প্রশ্ন আছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, অর্থাৎ WWF কোথায় রয়েছে? ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, হল্যান্ড, অস্ট্রেলিয়া, আমেরিকা আর সুইজারল্যান্ড। তো এখানে এই ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এটা কিন্তু কোথায় অবস্থিত? তোমরা জানো তো অবশ্যই 29 এপ্রিল 1961 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এর অগ্রদূত সংস্থা ছিল সংরক্ষণ ফাউন্ডেশন। এর আসল নাম ছিল কিন্তু ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, অর্থাৎ WWF। এর সদর দপ্তর কোথায়? WWF এর সদর দপ্তর হচ্ছে সুইজারল্যান্ড। তো তোমার এখানে বলছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড কোথায় আছে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে সুইজারল্যান্ড, অর্থাৎ দিক দেখাবে সঠিক উত্তর। আমরা চলে যাবো আটের দাগের প্রশ্নে। আটের দাগের প্রশ্ন আছে দেখো, কল্লোল এটি কি? এটা হচ্ছে মাসিক পত্রিকা, উপন্যাস, কবিতা, নাটক। তো এখানে আটের দাগের সঠিক উত্তর কী হবে? তো কল্লোল এই কথার অর্থ হচ্ছে জলের ঢেউয়ের শব্দ, অর্থাৎ নদীর জলের কল্লোল শোনা যায় এরকম বলে না, সেটা থেকে কিন্তু আমরা বলতে পারি যে জলের ঢেউয়ের শব্দ কিন্তু কল্লোল। কল্লোল হলো মূলত একটি সাহিত্য পত্রিকা যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে 1923 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। কল্লোল 1923 থেকে 1929 খ্রিস্টাব্দের ভেতরে সংগঠিত প্রভাবশালী বাংলা সাহিত্য বিপ্লবের সমসাময়িক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমার সঠিক উত্তর কী হবে? কল্লোল একটি মাসিক পত্রিকা, অর্থাৎ এর দেখাবে কিন্তু সঠিক উত্তর।
তো এখানে 8 দাগে যে প্রশ্নটার উত্তর বললাম সেটা হয়তো বা এখানে কল্লোল নামে একটা কবিতাও আছে, তো এখানে কিন্তু দ্বিমত হচ্ছে আমার, সেখানে তোমরা একটু ওয়েট মানে একটু তোমরা অবশ্যই হেল্প করবে। তো এখানে সিদ্ধাগও হতে পারে, ঠিক আছে, তো কোন কোন দিক দিয়ে দিয়েছে এটা আমি ঠিক বলতে পারছি না, কারণ এখানে দ্বিমত আমার থাকছে, তো সিদ্ধাগ হতে পারে সঠিক উত্তর। ওকে, চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, তবে 8 দাগের প্রশ্নের উত্তর তোমরাই কনফার্ম করবে। ওকে, 9 দাগের প্রশ্ন দেখবো, মানব শরীরে কোন অঙ্গ রক্ত পরিস্রুত করে? হৃৎপিণ্ড, ফুসফুস, যকৃৎ আর বৃক্ষ। এখানে আমরা ফুসফুস দিতে পারি, আবার এদিকে আমরা বলতে পারি যে বৃক্ষ, কিন্তু মানে এখানে আমার মতে বৃক্ষটা ঠিক, কিন্তু আমরা ফুসফুসও বলতে পারি, ঠিক আছে। তো মানব শরীরে কোন অঙ্গ রক্ত পরিস্রুত করে? সঠিক উত্তর হবে কিন্তু কিডনি, অর্থাৎ বৃক্ষ। রক্ত পরিশ্রবণের জন্য কিডনি কিন্তু দায়ী। কিডনি হলো সিম আকৃতির অঙ্গ, প্রতিটি একটি মুষ্টি আকারের হয়, আর কিডনির পাঁজরে খাঁচার ঠিক নিচে অবস্থিত, আপনার মেরুদণ্ডের প্রতিটি পাশে একটি করে থাকে। ওকে, তো এটা হচ্ছে ডিদ্দাগ হবে সঠিক উত্তর, কিন্তু এখানে ফুসফুসও হতে পারে। তোমরা এই 8 দাগ 9 দাগ দুটোই কিন্তু কনফার্ম হবে। তো আমরা চলে যাবো 10 দাগের প্রশ্নে, সাফারি শব্দের অর্থ কী? এখানে আছে চোরা শিকার, চিড়িয়াখানার শিকারে যাওয়ার যাত্রা। তো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সাফারি শব্দের অর্থ হচ্ছে চিড়িয়াখানা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 11 দাগের প্রশ্নে চলে যাবো। 11 দাগের প্রশ্ন আছে, দেখো এর প্রশ্ন আছে, হাইকোর্টের বিচারপতি কত বছর পর্যন্ত তাদের পদে থাকতে পারেন? এটা তোমাদেরকে তোমরা অবশ্যই এটার সঙ্গে সম্পর্কিত। তো এখানে প্রশ্ন উত্তর আছে, অপশন আছে 62, 70, 58, 65। তো এই 11 দাগের সঠিক উত্তর কী হবে? ভারতের হাইকোর্টের বিচারকরা 62 বছর বয়স না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করেন। সংবিধানের 114তম সংশোধন বিল 2010 যা উচ্চ আদালতের বিচারকদের অবসরের বয়স 62 থেকে 65 বছর করার বিধান করেছিল, কিন্তু 25শে জুলাই লোকসভায় পেশ করা হয়েছিল, কিন্তু এটি বিবেচনা ও পাশের জন্য নেওয়া যায়নি এবং এটি বাতিল হয়ে যায়। তো 65 কিন্তু হবে না, 62 বছর এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 12 দাগের প্রশ্নে, মুসলিম লীগ গঠিত হয় কত সালে? 1900 সালে, 1906 সালে, 1890 সালে, 1940 সালে। তো এখানে তোমাদের সঠিক উত্তর কী হবে? 1906 সালে ব্রিটিশ ভারতের ঢাকায় নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। মুঘলদের সমর্থন ও ভারতবর্ষের অন্যান্য গোষ্ঠীগুলোর বিরোধিতা না করে ভারতের মুসলমানদের রক্ষা করার লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছিল। সালটা ছিল 1906 সাল, অর্থাৎ বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো 13 দাগের প্রশ্নে। 13 দাগের প্রশ্ন আছে, দেখো 13 দাগের প্রশ্ন, চৈতন্যদেব জন্মগ্রহণ করেছিলেন কোন শতাব্দীতে? পঞ্চদশ, চতুর্দশ, সপ্তদশ আর ষোড়শ। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ষোড়শ শতক। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন ভারতবর্ষের আবির্ভূত এক বহু লোকপ্রিয় বৈষ্ণব সন্ন্যাসী এবং ধর্মগুরু মহাপুরুষ, এবং ষোড়শ শতাব্দীতে বিশিষ্ট সমাজ সংস্কারক। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু ষোড়শ শতকে। চৈতন্যদেবের জন্ম ষোড়শ শতকে। আমরা চলে যাবো 14 দাগের প্রশ্নে। 14 দাগের প্রশ্ন কী আছে, দেখো নিচের দেওয়া কোন বাদ্যযন্ত্রটি বাজাতে পারদর্শী ছিলেন জাকির হোসেন? সরোদ, সেতার, তবলা, সন্তর। তো এখানে জাকির হোসেন ছিলেন কিন্তু একজন ভারতীয় তবলাবাদক, সুরকার, অ্যারেঞ্জার, পারকিউশন বাদক, সঙ্গীত প্রযোজক এবং চলচ্চিত্র অভিনেতা। সম্মানিত তবলাবাদক আল্লাহ রাখা, যার জ্যেষ্ঠ পুত্র এই জাকির হোসেন, সর্বশ্রেষ্ঠ মানে তার প্রজন্মের, জাকির হোসেনের প্রজন্মের সর্বশ্রেষ্ঠ তবলাবাদক এবং এর অন্যতম সেরা তালবাদক হিসাবেও গণ্য করা হয়। ওকে, তাহলে এর সঠিক উত্তর হবে কি? তো সঠিক উত্তর হবে কিন্তু তবলাবাদক, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 14 দাগের সঠিক উত্তর হবে তবলাবাদক। 1988 সালে তিনি পদ্মশ্রী পেয়েছিলেন এবং 2002 সালে তিনি পদ্মভূষণ পেয়েছিলেন। 1920 সালে তিনি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারও পেয়েছিলেন। তিনি 1999 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এনভায়রনমেন্ট ফর আর্টস থেকে ন্যাশনাল হেরিটেজ ফেলোশিপ পেয়েছিলেন। তো আশা করি বুঝতে পেরেছো। আরও একবার তোমাদের বলে রাখি, ওস্তাদ বিশিষ্ট তবলাবাদক ওস্তাদ আল্লাহ রাখার বড় ছেলে কিন্তু এই জাকির হোসেন। আমরা চলে যাবো 15 দাগের প্রশ্নে। 15 দাগের প্রশ্ন আছে, কোন দেশকে শ্বেতহস্তির ভূমি বলা হয়? এখানে আছে থাইল্যান্ড, শ্রীলঙ্কা, আফ্রিকা, ভারত। তো এখানে 15 দাগের সঠিক উত্তর হবে কিন্তু থাইল্যান্ডকে কিন্তু বলা হয় শ্বেতহস্তির ভূমি, শ্বেতহস্তির দেশ বলা হয় কিন্তু থাইল্যান্ডকে। আমরা চলে যাবো পরের প্রশ্নে 14 দাগের। আমরা চলে যাবো 16 দাগের প্রশ্নে। 16 দাগের প্রশ্ন কী আছে, দেখো 16 দাগের প্রশ্ন আছে, ধাতু নিষ্কাশনে বহু প্রচলিত রিডিউসিং এজেন্ট কোনটি? ওয়াটার গ্যাস, কোক, হাইড্রোজেন, চারকোল। তো এখানে ওয়াটার গ্যাস হবে কিন্তু এর সঠিক উত্তর। আমরা চলে যাবো 17 দাগের প্রশ্নে। আমরা 17 দাগের প্রশ্ন দেখবো, একটি অনুঘটক বিক্রিয়ার গতি ত্বরান্বিত করে, সক্রিয় শক্তি হ্রাস করে, সক্রিয় শক্তি বৃদ্ধি করে, বস্তুটির সঙ্গে বিক্রিয়া করে আর বিক্রিয়াশীল উপাদানের সঙ্গে বিক্রিয়া করে। তো এখানে 17 দাগের সঠিক উত্তর নেব। প্রথমে আমরা জানবো এই অনুঘটকটা কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অনুঘটক, এই অনুঘটকটা কি? অনুঘটক আসলে আমাদের মধ্যে যেমন ঘটক থাকে 4 হাত 1 করে দেওয়ার জন্য, তেমনই অনুঘটকে কিন্তু ওরকম একটা কাজ আছে, বিক্রিয়ার গতি সম্বন্ধে বা বিক্রিয়া সম্বন্ধে একটা কাজ আছে। সেটা কি কাজ? যেমন আমাদের ঘটক দুপক্ষকে দেখে একটা ক্রিয়া তৈরি করে, মানে তাদের মধ্যে একটা যোগসূত্র তৈরি করে দেয়, তেমনভাবে অনুঘটক কিন্তু দুটি বস্তুর মধ্যে বিক্রিয়া হবে না, যে দুটো বস্তুর মধ্যে বিক্রিয়া হবে না, কিন্তু ওতেই সেই উৎপন্ন কাজ সমাধান হবে, সেই কাজটা কিন্তু ওই অনুঘটক করে দেয়, মানে বিক্রিয়াকে কিন্তু বিক্রিয়ায় যুক্ত হয়ে যায়। ঠিক আছে, তো যেমন তোমাকে একটা কথা বলি,
আয়রন, এটা হচ্ছে হ্যাবার প্রক্রিয়ার মাধ্যমে নাইট্রোজেন এবং হাইড্রোজেন থেকে কিন্তু অ্যামোনিয়া সংশ্লেষণের জন্য একটি অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এইখানে কিন্তু কখনো নাইট্রোজেন এবং হাইড্রোজেন সরাসরি কিন্তু বিক্রিয়া করে অক্সিজেন গ্যাস তৈরি হবে না, কিন্তু অনুঘটক হিসেবে আয়রন এটা কিন্তু তোমার অনুঘটক হিসেবে কাজ করে এবং বিক্রিয়ায় কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। আশা করি বুঝতে পেরেছো, এটাই কিন্তু অনুঘটকের কাজ। আমরা চলে যাবো 18 দাগের প্রশ্নে। 18 দাগের প্রশ্ন কি আছে, নিচে দেওয়া কোন রাজ্যের নৃত্যনাট্য হলো কুচিপুড়ি? তো এখানে তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা। তা তোমরা একটা জিনিস মনে রাখবে, কুচি তুমি অন্ধ, ঠিক আছে? তো তাহলে অন্ধ্রপ্রদেশের নৃত্য হচ্ছে এই কুচিপুড়ি, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। এখানে কিন্তু যদিও বানানটা ভুল দেওয়া আছে, কুচিপুড়ি হবে। আমরা চলে যাবো 19 দাগের প্রশ্নে। 19 দাগের প্রশ্ন আছে, কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিলেন? এখানে বিজয়নগর, উজ্জয়িনী, দারা সমুদ্র আর দেবগিরি। তো দেখো এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিলেন। তো কৃষ্ণদেব রায় আমার থেকে উত্তর হবে বিজয়নগর। বিজয়নগরের রাজা ছিলেন কিন্তু কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায় 17 জানুয়ারি 1471 থেকে 17 অক্টোবর 1529 ছিলেন বিজয়নগর সাম্রাজ্যের সম্রাট এবং 1509 থেকে 1529 সাল পর্যন্ত এবং টুলুভা রাজবংশের তৃতীয় শাসক। ওকে, তাহলে এখানে কৃষ্ণদেব রায় কোথাকার রাজা ছিলেন? তো সেই হিসাবে বিজয়নগর কিন্তু এর সঠিক উত্তর হবে। আবার দেবগিরিও কিন্তু কৃষ্ণদেব রায়ের মানে কৃষ্ণদেব রায় দেবগিরির রাজা ছিলেন। এখানে কিন্তু এটাও কিন্তু দ্বিমত থাকলো। তো আমার মতে এই বিজয়নগর এটাই কিন্তু এর সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 19 দাগের অবশ্যই তোমরা কমেন্ট করবে, কনফার্ম করবে তোমরাই। 20 দাগের প্রশ্ন আছে, রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারেন যার কাছে পদত্যাগপত্র পাঠিয়ে তিনি কে? প্রধান বিচারপতি, প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি আর লোকসভার অধ্যক্ষ। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো উপরাষ্ট্রপতির উদ্দেশ্য করে পদত্যাগের চিঠি লিখে তার পদ থেকে পদত্যাগ করতে পারেন। ঠিক আছে, উপরাষ্ট্রপতি আবার রাষ্ট্রপতির কাছেও পদত্যাগপত্র দেন। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে তোমার সঠিক উত্তর হবে কিন্তু উপরাষ্ট্রপতি, সিদ্ধাক হবে সঠিক উত্তর। তো এখানে যদি তোমাদের কোনো মানে বলার থাকে তাহলে অবশ্যই বলবে। এখানে কি লোকসভা এইটার রাষ্ট্রপতি পদত্যাগ করেন, এখানে আমি তো বলছি রাষ্ট্রপতি পদত্যাগ করতে গেলে পদত্যাগ পত্র পাঠিয়ে দিচ্ছে, তো এটা হচ্ছে উপরাষ্ট্রপতির কাছে হবে সঠিক উত্তর। তোমাদের যদি মনে হয় লোকসভার অধ্যক্ষ সেটাও তোমরা দেবে, আবার প্রধান বিচারপতি সেটাও তোমরা দেখবে কোনটা হবে। আমরা 21 দাগের প্রশ্ন চলে যাবো, নিচের কোনটি প্রচণ্ডভাবে উত্তপ্ত করা হলে অক্সিজেন ত্যাগ করবে না? সোডিয়াম নাইট্রেট, ম্যাগনেসিয়াম অক্সাইড, বেরিয়াম পারঅক্সাইড আর মার্কিউরেট অক্সাইড। তো তোমার এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে আমরা 21 দাগের সঠিক উত্তর পাবো। 21 দাগের সঠিক উত্তর হবে কিন্তু ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তো ম্যাগনেসিয়াম অক্সাইডকে যদি প্রচণ্ড উত্তপ্ত করা হয় তাহলে অক্সিজেন ত্যাগ করবে না, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 22 দাগের প্রশ্নে চলে যাবো। 22 দাগের প্রশ্ন আছে, দেখো মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতির প্রচলন করেছিলেন কোন সম্রাট? মূল্য নিয়ন্ত্রণ পদ্ধতি তো করেছিলেন কোন সম্রাট? 14 শতকের গোড়ার দিকে দিল্লি সালতানাতের শাসক আলাউদ্দিন খলজি তার সাম্রাজ্যে মূল্য নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্কার প্রতিষ্ঠাতা করেছিলেন। এর শাসনকাল ছিল 1296 থেকে 1316। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু আলাউদ্দিন খলজি। আমরা চলে যাবো 23 দাগের প্রশ্নে। বাল্টিক কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? বাল্টিক কাপ এটা কিন্তু এখানে অপশন আছে পোলো, শুটিং, দাবা, সাঁতার। তো বাল্টিক কাপ হচ্ছে ফুটবলের সঙ্গেও সম্পর্কযুক্ত, আবার এখানে দাবার সঙ্গেও কিন্তু সম্পর্কযুক্ত। তাহলে এখানে সিদ্ধাক হবে সঠিক উত্তর। যদি তোমাদের মনে হয় যে না এটা কিন্তু উত্তর হবে না, ফুটবলও কিন্তু এর সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 24 দাগের প্রশ্নে চলে যাই। 24 দাগের প্রশ্ন আছে, দেখো নিচের দেওয়া কোন 10টি আলোর ওয়েভ নেচারের সাহায্যে ব্যাখ্যা করা যায় না? ফটো ইলেকট্রিক এফেক্ট, ডিফারেন্স, পোলারাইজেশন, ইন্টারফারেন্স। তো এখানে তোমার সঠিক উত্তর হবে ফটো ইলেকট্রিক এফেক্ট, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 25 দাগের প্রশ্নে। নিচের দেওয়া কোন প্রাণীটির সম্পর্কে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ওয়াকিবহাল ছিল না? গন্ডার, ষাঁড়, ঘোড়া আর গরু। তো এখানে তোমার সঠিক উত্তর হবে সিন্ধু সভ্যতার অধিবাসীরা ঘোড়ার ব্যবহারটা জানতো না, অর্থাৎ সিদ্ধাকের হবে সঠিক উত্তর। ঘোড়া সম্বন্ধে ওনারা ওয়াকিবহাল ছিলেন না, সিদ্ধাক হবে সঠিক উত্তর ঘোড়া। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 26 দাগের প্রশ্নে। 26 দাগের প্রশ্ন আছে, দেখো ইংরেজি প্রশ্ন। তো ইংরেজি প্রশ্ন আর এডুকেশন স্কুল করে না, আমরা ইংরেজি প্রশ্নের পাশাপাশি আমরা সোজা চলে যাব অঙ্ক প্রশ্নে। এখানে আমরা ইংরেজি প্রশ্ন 35 পর্যন্ত আছে, 35 পর্যন্ত ইংরেজি প্রশ্ন তোমরা অবশ্যই জানো। 25টা জেনারেল স্টাডিজ পড়ে, 10টা ইংরেজি প্রশ্ন, অর্থাৎ তোমাদের কিন্তু 10টা ইংরেজি প্রশ্ন পড়বে, 25টা জেনারেল স্টাডিজ পড়বে, 25টা অঙ্ক পড়বে, 25টা রিজনিং পড়বে। তাই তোমার এখানে যে প্রশ্ন আছে, আমরা প্রথমে জেনারেল স্টাডিজ করলাম, তারপরে ইংরেজি প্রশ্ন আর এডুকেশন স্কুল করে না, আমরা চলে যাবো সোজা অঙ্ক প্রশ্নে। তো অঙ্ক প্রশ্ন আছে, দেখো 36 দাগ থেকে অঙ্ক প্রশ্ন আছে, তাই আমরা অঙ্ক প্রশ্ন সমাধান করব। অঙ্ক প্রশ্ন দেখো প্রত্যেকটা অঙ্ক খুব গুরুত্ব সহকারে দেখবে, কারণ এই প্রশ্নের প্র্যাকটিস সেটটা এত গুরুত্বপূর্ণ যা কিন্তু তোমাকে এর থেকে এনে দেবেই, নাম্বার এখান থেকে এনে দেবেই। এবং এরকম টাইপের প্রশ্ন যদি না পড়ে তুমি এসে বলবে, এরকম প্র্যাকটিস সেট তুমি যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তুমি তোমার চাকরি পাওয়ার মূল লক্ষ্যে এক ধাপ এগিয়ে যাবে। তোমার উত্তীর্ণ হতে গেলে এরকম প্র্যাকটিস সেটই তোমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। আর এই প্র্যাকটিস সেট সব কিন্তু আছে আর এডুকেশন স্কুলের হাতে। আর এডুকেশন স্কুলে যদি এরকম প্র্যাকটিস সেট তুমি নিতে চাও তাহলে এখনই ফোন করো, ফোন নম্বর 85 339 82 506।
এই নাম্বারে ফোন করো, অর্থাৎ 853982 506 এই নাম্বারে ফোন করো আর এডুকেশন স্কুলের সাথে কথা বলো, তুমি পেয়ে যাবে এরকম প্র্যাকটিস সেট। চলো আমরা চলে যাবো 36 দাগের অঙ্কের প্রশ্নে। অঙ্কের প্রশ্ন আমরা দেখবো। 36 দাগের অঙ্ক আছে, দেখো খুব সুন্দর অঙ্ক আছে 36 দাগের অঙ্ক। তো দেখো 36 দাগের অঙ্ক আমরা দেখবো। 36 দাগের অঙ্ক আছে, 100টি মুদ্রার মধ্যে কিছু 50 পয়সা ও কিছু 25 পয়সা আছে। মুদ্রাগুলির মোট মূল্য 45 টাকা। 50 পয়সার কটি মুদ্রা আছে? এখানে আছে 72, 70, 80, 60। তো আমি ধরছি 80। সিদ্ধার্থ হবে এর সঠিক উত্তর। কী করে আমি নিচ্ছি 80? মনে করো এখানে বলছে 50 পয়সা কটি মুদ্রা আছে, তাই মনে করলাম 50 পয়সার 80টি মুদ্রা আছে। তো 80টি মুদ্রার মান যদি 80টি 50 পয়সা থাকলে তোমার কাছে যদি 80টি 50 পয়সা থাকে, তা তোমার কাছে ক টাকা আছে? তোমার কাছে আছে 40 টাকা। ওকে, টাকায় পরিণত করলে 40 টাকা। এবারে যদি তোমার 80টা 50 পয়সা থাকে, তাহলে বাকি 100টার মধ্যে 80টা 50 পয়সা, তাহলে বাকিটা কত? 25 পয়সা, কারণ তোমার তো কাছে 50 পয়সা আর 25 পয়সা আছে। তাহলে 80টায় 100টার থেকে যদি 80টা মুদ্রা 50 পয়সা থাকে, তাহলে বাকিটা হচ্ছে 25 পয়সা থাকবে। বাকি কটা থাকবে? তো 100 থেকে 80 বিয়োগ করলে 20। 20টা কিন্তু 25 পয়সা। 20টা 25 পয়সার মূল্য কত? 20টা 25 পয়সার মূল্য 20 25 5 টাকা। তাহলে 40 টাকা ওদিকে গেল। 80টা 50 পয়সার মূল্য 40 টাকা আর 20টা 25 পয়সার মূল্য 5 টাকা। তাহলে 40 আর 5 45 টাকা। দেখো তোমার কাছে কিন্তু সেই 45 টাকাই রয়েছে। আশা করি তুমি বুঝতে পারছো। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। এগুলো কিন্তু মুখে মুখে হয়ে যায়, কোনো ক্যালকুলেশন লাগে না। তুমি যদি বলো স্যার আমি এটা ক্যালকুলেশনের মাধ্যমে করে দেবো, তবে তোমাকে আমি একটা পদ্ধতি বলে দিচ্ছি, তুমি জাস্ট এই পদ্ধতিতে তুমি এটাকে সমাধান করতে পারো। তোমার এখানে আছে 50 পয়সা, এখানে আছে 25 পয়সা, তা তুমি এখানে 50 দাও আর এখানে 25 দাও। তোমার মোট টাকা আছে কত? তোমার মোট টাকা আছে 45 টাকা। তা তুমি এখানে 45 দাও। এর থেকে এটা যদি তুমি বিয়োগ করো তাহলে পেয়ে যাবে 20। আর এটার থেকে এটা তুমি যদি বিয়োগ করো তাহলে তুমি পেয়ে যাবে 5। এটাকে তুমি অনুপাত করলে এখানে 4:5 4:1 হবে। তার মানে এদিকে 50 পয়সা, এদিকে 25 পয়সা। তোমার চাইছে কটা? 50 পয়সার মূল্য কত? ঠিক আছে তো? তা তুমি কি করবে? তুমি 100 দেবে। ওকে, এই যে মোট 100টি মুদ্রা। তো এখানে কত হবে? এখানে 4:1 আছে, তাহলে 4 আর 1 5। তাহলে 4 যেহেতু 50 পয়সা মুদ্রা 50-এর দিকে 4 আছে, তাই এখানে 4টা উপরে যাবে আর আনুপাতিক ভাগার করলে 4 আর 1 5 হয়ে যাবে নিচে। তো এখানে 5 20 100 আর 4 আর 20 গুণ করলে 80। সেখানেও দেখো উত্তর হয়ে যাবে 80। কিন্তু এটা তোমার যথেষ্ট ক্যালকুলেশনমূলক, যার জন্য তোমার মুখে মুখে করার জন্য কিন্তু আমি এইভাবে আগের যে নিয়মটা সেটা কিন্তু বলে দিলাম। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে। অঙ্ক সব মুখে মুখে করো, তাহলেই তোমরা কিন্তু এগিয়ে যাবে এবং তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। আমি তোমাদেরকে বারবার বলছি অঙ্ক মুখে মুখে করার চেষ্টা করো। এই দেখো 0.25, এটা রুট করলে হয়ে যায় শুধু 0.5 আর নিচে হয়ে যায় কত? নিচে হয়ে যায় এখানে 0.3। এখানে 2 4টি আছে, তাই তোমার এখানে 4টি হবে, মানে দুটো হবে, 0.3 হয়ে যাবে। ওকে, তার মানে দুটোর আগে দশমিক এসে যাবে। এখানে আমরা গুণ করব, এখানে 0.3 করবে, 0.09 মানে একটার আগে দশমিক এসে যাবে। আর এখানে হয়ে যাবে 6 6 36, তো এখানে দুটো আছে, তাই একটার আগে দশমিক এসে যাবে। ঠিক আছে তো? 6 6 36, তাহলে তোমার হয়ে যাবে 0.6। এখন তুমি এটাকে ক্যালকুলেশন করবে কিভাবে? দেখো আমরা এই দশমিকটা তুলে দিতে পারি, আর এই দশমিক তুলে দেবো, কিন্তু এটা যেহেতু দুটোর আগে দশমিক, এটা একটার আগে দশমিক, তাহলে আমরা এখানে একটা শূন্য গুণ করে দেবো, 10-এর সাথে 10 গুণ করে দেবো। এবার আমরা এই 3 আর এই 3 কেটে দেবো। ঠিক আছে তো? আর এখানে আমরা 3 দ্বিগুণে 6 করবো, আর এখানে আমরা 5 দ্বিগুণে 10 করবো। 5 আর 5 গুণ করবো, 25 হয়ে যাবে, 25/3। তাহলে সঠিক উত্তর হবে 25/3, অর্থাৎ দিকদাগ হবে সঠিক উত্তর। 38 দাগের প্রশ্ন চলে যাবো। 38 দাগের প্রশ্ন আছে, দেখো একটি 260 মিটার ট্রেন 55 কিমি পার ঘন্টা বেগে 290 মিটার দীর্ঘ প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় নেবে? তোমার যেহেতু টি উত্তর চাইছে, তাই তুমি কি করবে? 290 আর 260 তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্লাসে বলে দিয়েছি, যদি কোনো ট্রেন প্ল্যাটফর্ম অতিক্রম করে, সেতু অতিক্রম করে, ব্রিজ অতিক্রম করে, তাহলে তোমরা কি করবে? ট্রেনের দৈর্ঘ্য প্লাস সেতু ব্রিজ এইসবের দৈর্ঘ্য যোগফল করতে হয়। যদি কোনো লোককে অতিক্রম করে, কারেন্টের পোস্টকে অতিক্রম করে, ইলেকট্রিক পোস্টকে অতিক্রম করে, টেলিফোন পোস্টকে অতিক্রম করে, তাহলে তোমাকে কি করতে হবে? শুধু ট্রেনের দৈর্ঘ্যটা রাখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেহেতু এখানে তোমার সেতু অতিক্রম করছে, মানে প্ল্যাটফর্ম অতিক্রম করছে, তাহলে 290 সঙ্গে 260 যোগ হয়ে যাবে। তাহলে হয়ে যাবে কত? 200 200 400 550। তাই তোমাকে কি করতে হবে? 550টা উপরে দিতে হবে। ওকে, 550। আর নিচে কত দেবো? নিচে দেবো কিন্তু এখানে আমার বলেছে 55 কিমি পার ঘন্টা, সেই 55টা দেবো। এখন এটা আমরা করছি কি মিটার, এটাও দেখো মিটার, তাই 55 কিমিটাকে আমরা মিটার পার সেকেন্ডে নিয়ে আসবো। ওকে, তাহলে মিটার পার সেকেন্ডে আনতে গেলে কি করতে হবে? 5/18 দিক গুণ করতে হবে। তা 55কে 5 দিক গুণ করলাম, নিচে 18 হয়, সেই 18টা আমরা উপরে গুণ করে দেবো, কারণ নিচের 18 উপরে উঠে চলে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কত পাবো? এখানে আমরা করতে পারি 55 10কে 550, আর এই 5 আর এই 10 কাটলে যাবে 2, 2 এর সঙ্গে 8 যদি গুণ করি তাহলে হয়ে যাবে 36, অর্থাৎ এর দাগ কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 39 দাগের প্রশ্নে চলে যাই। 39 দাগের প্রশ্ন আছে, দেখো দুটি পাইপ এ ও বি একটি চৌবাচ্চার যথাক্রমে 50 মিনিট এবং 25 মিনিটে ভর্তি করে। কতক্ষণ পরে এ পাইপটা বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 18 মিনিটে ভর্তি হবে? এখানে 18 নয়, এখানে কিন্তু হবে 15। ঠিক আছে তো? 18 নয়, তো 15 মিনিটে ভর্তি হবে। তো তুমি কি করবে? এরকম অঙ্ক খুব সহজে মুখে মুখে সমাধান করা যায়। এই দেখো এখানে 50 আর 25 তুমি লসাগু করো, তো 50 আর 25 লসাগু করলে কীভাবে হবে? 50 আর 25 লসাগু 50 হয়ে যাবে। তাহলে এর ক্ষেত্রে কী হবে? এর ক্ষেত্রে এই 50 ও এর হচ্ছে 50 আছে, 50কে 50 দিয়ে ভাগ করলে 1 হবে। ঠিক আছে তো? 1 ইউনিট। আর এখানে 50কে 25 দিয়ে ভাগ করলে কত হবে? 2 হবে, 2 ইউনিট। এটা কার? বি। ঠিক আছে, তাহলে 1 ইউনিট কাজ করতে পারে 1 মিনিটে
বিনল 1 মিনিটে 2 ইউনিট কাজ করতে পারে। এখন তোমাকে কি করতে হবে দেখো, এখানে বলছে কি এ পাইপ বন্ধ করলে সম্পূর্ণ চৌবাচ্চাটি 15 মিনিটে ভর্তি হবে। তাহলে এ পাইপটা বন্ধ করে দেওয়ার পরেও 15 মিনিট চললে তাহলে কত লিটার আসবে? তখন বি পাইপ চলছে, বি পাইপ আসবে কিন্তু এখানে দেখো 15 মিনিটে 15 দিনও 30, অর্থাৎ এখানে কিন্তু 15 গুণ করলে 15 দ্বিগুণে 30 ইউনিট আসবে। তাহলে মোট হচ্ছে ইউনিট হচ্ছে 50, তার থেকে 30 ইউনিট বাদ দেবো, তাহলে থাকবে 20 ইউনিট। এই 20 ইউনিট তাহলে এ কত সময় চলেছিল? এখানে বলছে কতক্ষণ পরে এ পাইপটা বন্ধ করতে হবে। তাহলে ইয়ে তো 1 ইউনিট করে প্রত্যেক মিনিটে কাজ করে, তাহলে 20 ইউনিট করতে 20 মিনিট লাগবে। তাহলে সেই এ পাইপটা 20 মিনিট আগে বন্ধ করা হয়েছিল, 20 মিনিট পর বন্ধ করা হয়েছিল, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো 39 দাগের সঠিক উত্তর বিদ্যাগ। আমরা চলে 40 দাগের প্রশ্নে। 40 দাগের প্রশ্ন আছে, এক শহরের জনসংখ্যা 1,80,000, প্রতি বছর জনসংখ্যা 10% হারে বৃদ্ধি পেলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তো এখানে হবে 11 121, 121 আর 18 যদি তুমি গুণ করো তাহলে কত হবে? 121 গুণ 18, তাহলে তোমার হয়ে যাবে 18 একে 18, 8 হাতে 1, 8 দুন 36, এটাকে 37, 7 হাতে 3, 18 একে 18 আর 3 21, তো হয়ে যাবে কিন্তু 21 7 আর 2 শূন্য। তো দেখো 21 7 আর 2 শূন্য হবে কিন্তু এর সঠিক উত্তর, সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে কি দেখবো। তো এখানে এখানে আছে দেখো, অসীম তার মোট আয়ের 15% ব্যাংকে জমা দেয়, অবশিষ্ট টাকা 30% সংসার খরচ বাবদ করেন। এখন তার কাছে যদি 2380 টাকা পড়ে থাকে তবে তার মোট আয় কত? তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে? এরকম অঙ্ক থাকলে, অর্থাৎ এইখানে দেখেছো তো অবশিষ্ট টাকার বলেছে, এইরকম থাকলে, এই অবশিষ্ট টাকার এইরকম থাকলে তুমি কি করবে? তোমাকে এই যে 2380 টাকা, যেহেতু মূল টাকাটা বার করতে হবে, মোট আয় কত সেটা বার করতে হবে, তাই তুমি কি করবে? এই 2380 ওকে ইন্টু এখানে 15% ব্যাংকে জমা দিয়েছে, 15% ব্যাংকে জমা দিলে থাকে কত? 85, ঠিক আছে? তো তাহলে তুমি 100/85 করবে। ওকে, এটা উল্টে গুণ করবে, যেহেতু তোমার মোট আয় বার করতে হবে তাই উল্টে গুণ করতে হবে। তারপরে দেখো এখানে অবশিষ্ট টাকার এইরকম কথা লেখা থাকলে তাই তুমি এরকম করবে, 30% সংসার খরচ করেছে, 30% সংসার খরচ মানে 70 কিন্তু থাকছে, ঠিক আছে? তো তাহলে এখানে তুমি কি করবে? 100/70 করবে। ওকে, তাহলে তোমার এখানে উত্তর বেরিয়ে যাবে। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? তো এখানে আমরা এই শূন্য আর এই শূন্যটা কাটবো। আমরা যদি এটাকে 5 দিয়ে কাটি তাহলে 5×85 পাবো, আর এখানে আমরা 17 একে 17 আর 6 23 পাবো, 4×68 পাবো। অর্থাৎ এই 7 আর এই 14 কাটলে হয়ে যাবে 2, আর এই 5 আর এই 100 কাটলে হয়ে যাবে 20, তাহলে 20 দিনে 40, 40-এর পিছনে 2 শূন্য, অর্থাৎ 4000 উত্তর। দিদ্দাগ হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা 42 দাগের প্রশ্নে চলে যাবো। 42 দাগের প্রশ্ন আছে দেখো, মুখে মুখে অঙ্ক হয়ে যাবে। 30 জন ব্যক্তি প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 720 টাকা আয় করে, তাহলে 45 জন শ্রমিক 6 ঘন্টা কাজ করলে রোজগার করবে কত টাকা? তোমাকে নির্ণয় করতে হবে। তো 30 জন ব্যক্তি প্রতিদিন ক ঘন্টা করে কাজ করে? 8 ঘন্টা করে কাজ করে, তাহলে 30 গুণ 8, আর নিচে হয়ে যাবে কিন্তু 720। ওকে, আর এখানে বলছে তাহলে 45 জন শ্রমিক প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করবে, তাহলে 45 গুণ 6, আর নিচে হয়ে যাবে কত? নিচে হয়ে যাবে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ এক্স তুমি দিতে পারো। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটবে, আর এখানে হচ্ছে 8 9 72 করবে, আর এই 9 আর এই 3 কাটবে, তো 3 3 9। এবার তুমি কি করবে? এটা তুমি এর সাথে গুণ করে দেবে, 45 3 আর 6 গুণ করে দেবে, 3 6 18, 5 18 90, শূন্য হাতে 9, 4 72 আর 9, 72 আর 9 হচ্ছে 81, অর্থাৎ 810। তো দেখো এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর, এক্স এর মান বেরোবে 810, অর্থাৎ রোজগার করবে কত টাকা? 810 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 43 দাগের অঙ্ক আছে দেখো, এখানে বলছে ধনাত্মক বর্গরুট কত? তো এখানে আছে 2 4 6টা, মানে 3টির আগে দশমিক হয়ে যাবে, আর 121 হচ্ছে বর্গমূল হয়ে যাবে 11 11 121, তাহলে 11 হচ্ছে আর একটা শূন্য আসবে আগে। তার মানে এখানে দেখো এই যে বিদ্যাগ আছে, বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 44 দাগের প্রশ্ন। 44 দাগের প্রশ্ন আছে দেখো, কত সুন্দর একটা প্রশ্ন আছে 44 দাগের প্রশ্ন। এখানে বলেছে কত পরিমাণ জল 12 লিটার দুধের সঙ্গে যোগ করতে হবে লিটার প্রতি 10 টাকা দরে বিক্রি হওয়া দুধের মূল্য কমিয়ে প্রতি লিটার 8 টাকা করে। তাহলে এখানে আমরা মোট কত টাকা পাবো? 12 লিটার দুধ 10 টাকা হলে 120 টাকা। তাহলে 120 টাকা 8 টাকা করে বিক্রি করলে ক লিটার দুধ বিক্রি করতে হবে? তোমার বিক্রি করতে হবে 15 লিটার। 8 15 120, অর্থাৎ এটা কাটাকুটি করলে 15 হয়ে যাবে। তাহলে 15 লিটার দুধ বার করতে, মানে 15 লিটার দুধ তোমাকে বিক্রি করতে হবে, কিন্তু দুধ আছে কত লিটার? 12 লিটার। তাহলে জল মেশাতে হবে এতে ক লিটার? তাহলে এখানে 15 থেকে 12 বিয়োগ করো, 3 লিটার জল মেশাতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু দিদ্দাগ। এভাবে কিন্তু এসব অঙ্ক সহজেই সমাধান করা যায়। চলো 45 দাগের প্রশ্নে চলে যায়। অঙ্ক পড়ার আগে বা অঙ্ক পড়ার পরেও তুমি যদি বলো যে স্যার এটা সহজ, এগুলো এরকম হচ্ছে, এরকম সহজ পড়বে না, তা ঠিক আছে, তোমার যদি মনে হয় এরকম সহজ পড়বে না, তাহলে তুমি নেক্সট অঙ্কটা তুমি পোস্ট করো, পোস্ট করে আগে তুমি অঙ্কটা পড়ে নিয়ে তুমি করার চেষ্টা করো। তুমি 1 মিনিটের মধ্যেও করতে পারবে না, আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি 1 মিনিটের মধ্যেও করতে পারবে না। আর এডুকেশন স্কুলের হাত ধরো, তাহলে তুমি এরকম অঙ্ক প্র্যাকটিস করবে এবং মুখে মুখে সমাধান করতে পারবে। দেখো তুমি কিভাবে এই অঙ্কগুলো সহজে সমাধান করা যায়। দেখো 45 দাগের অঙ্ক তুমি মানে পড়ে আমার কথা শুনে পোস্ট করো, পোস্ট করে পড়ে তুমি উদ্ধার করতে পারবে না। ওকে, আমরা চলে যাবো 45 দাগের অঙ্কে। এক ব্যক্তি 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, এতে ওই ব্যক্তি লাভ হয় 20%। 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, তাতে 20% লাভ হয়। যদি ওই ব্যক্তি 8টি একই বস্তু 18.40 টাকা বিক্রি করে, তাহলে তার লাভ কত হবে? ঠিক আছে, 8টি একই বস্তু বিক্রয় মূল্যটা আমরা বার করে নিই আগে। তাহলে এখানে 8 আর 18.40 কাটলে কত হবে? 8 দিন 16, আর 2 18,
8 দুগুণে 16 আর 2 18 3 8 24 অর্থাৎ 30, 2 টাকা 30 পয়সা করে এক মানে 2 টাকা 30 পয়সা কিন্তু প্রত্যেকটা বস্তুর দাম হবে 2 টাকা 30 পয়সা অর্থাৎ 2.30 টাকা। এখন এখানে দেখো এখানে বলছে 5টি বস্তু বিক্রি করে 15 টাকায়, তাহলে 5টি বস্তু যদি 15 টাকা বিক্রি করে একটা বস্তুর দাম কত হচ্ছে 3 টাকা। 3 টাকা বিক্রি করে, কিন্তু 3 টাকা বিক্রি করে কত পার্সেন্ট লাভ হয়? 20% লাভ হয়। তাহলে এখানে আমরা বস্তুগুলোর দাম কত সেটা আমরা বার করব, ঠিক আছে? তো তাহলে বস্তুগুলোর দাম কত বার করতে গেলে কী করতে হবে? তাহলে এখানে 3 দিলাম, 3কে গুণ করবো ক টাকা দিয়ে, এখানে 20% বলছে ওই ব্যক্তি 20% লাভ হয়, তার মানে 120/100। ওকে, তাহলে সেটা আমরা ক্রয় মূল্য বার করবো, তাই 100টা উপরে দেবো আর এখানে 120টার নিচে দেবো। তো এই শূন্য কাটবো আর এখানে 3 4 12 করবো, 4 আর এই 10 কাটলে হয়ে যাবে 2.5 অর্থাৎ 2 টাকা 50। তাহলে প্রত্যেকটার ক্রয় মূল্য হচ্ছে, একটা ক্রয় মূল্য কিন্তু 2.50 টাকা করে, কিন্তু তুমি বিক্রি করছো কি? এই দেখো বলছে যে একই বস্তু 8টি একই বস্তু এত টাকায় বিক্রি করে, তাহলে তার লাভ বা ক্ষতি? তাহলে তুমি বিক্রি করার সময় কী করছো? 2 টাকা 30 পয়সা করে বিক্রি করছো, কিনেছো ক টাকা প্রত্যেকটা বস্তু? 2 টাকা 50 পয়সা করে, তাহলে 2 টাকা 30 পয়সার থেকে বিয়োগ করো। ওকে, তাহলে তুমি পাবে কত? তুমি পাবে কিন্তু 0.20। তা 0.20 টাকা কিন্তু তুমি পেয়ে যাবে। সেটা কী হবে তোমার? যেহেতু তুমি আড়াই টাকায় কিনেছো, 2 টাকা 30 পয়সায় বিক্রি করেছো, তাহলে অবশ্যই তোমার ক্ষতি হয়ে গেছে। কত ক্ষতি হয়েছে? প্রত্যেকটা বস্তুতে 20 পয়সা করে ক্ষতি হয়েছে, ঠিক আছে? তো তাহলে প্রত্যেকটা বস্তুতে তোমার 20 পয়সা করে কিন্তু মানে ক্ষতি হয়ে গেছে। তাহলে তুমি ক্ষতির শতকরা হার তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে তোমার ক্ষতি হয়েছে ক টাকায়? আড়াই টাকায় ক্ষতি হয়েছে কিন্তু 20 পয়সা। ওকে, তাহলে এবার তুমি কী করবে? এবার তোমার এই যে আড়াই টাকায় কিনেছো অর্থাৎ 2.50 টাকায় কিনেছো আর বিক্রি করেছো 2 টাকা 30 পয়সা, তাই ক্ষতি হয়েছে 20 টাকা, তাই ক্ষতি হয়েছে 0.20 পয়সা। তাহলে 2 টাকা 50 পয়সায় ক্ষতি হয় 0.20 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত? এখানে 2.50 হয়ে যাবে। আর 100 টাকায় ক্ষতি হয় কত? ওকে, তাহলে এই দশমিক আর এই দশমিক উঠে যায়, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে যায়, আর এই 25 আর এই 100 কাটলে হয় যে 4 আর 2 যদি তুমি গুণ করো তাহলে 8% ক্ষতি, অর্থাৎ এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর। কত সুন্দর সহজেই করা যাবে, কিন্তু তুমি কিন্তু পোস্ট করে যদি দেখো তুমি করতে পারবে না। 46 দাগের প্রশ্ন দেখো, 18 জন শ্রমিককে নিযুক্ত করা হলো একটি কাজ 30 দিনে সম্পন্ন করার জন্য। 20 দিন পর 6 জন শ্রমিক কাজ ছেড়ে চলে গেল, তাহলে বাকি শ্রমিকদের কতদিনে কাজটি সম্পন্ন করবে? তাহলে 18 জন শ্রমিক, তাহলে এখানে 6 জন যদি চলে যায় থাকবে কত? 12। ওকে, আর এখানে 30 দিনের থেকে 20 দিন চলে গেলে থাকবে কত? 20 দিন চলে গেলে থাকবে 10 দিন। তাহলে আমরা বলতে পারবো 18 জনের লাগে কত দিন? 18 জনের লাগে কিন্তু 10 দিন, অর্থাৎ 18 গুণ 10। তাহলে এখানে এখন আছে কতজন? 12 জনের কত দিন লাগবে সেটা তোমাকে বার করতে হবে, তাহলে নিচে হয়ে যাবে 12। তো আমরা এখানে 3 6 18 করতে পারবো, অর্থাৎ 6 দিয়ে কাটলে 3 হবে, আর এখানে 6 দিনও 12 করতে পারবো। 2 আর 10 কাটলে যাবে 5, 5 আর 3 যদি গুণ করো তাহলে 3 5 15। তাহলে এর সঠিক উত্তর হবে কত? 15, অর্থাৎ সিদ্ধাক হবে কিন্তু সঠিক উত্তর। কত সুন্দরভাবে কিন্তু একেবারে মানে প্রথম থেকে কিন্তু স্পিডে করেই যেতে হবে, এরকমভাবে প্রত্যেকটা অঙ্ক তোমাকে দেখতে হবে এবং করতে হবে সঙ্গে সঙ্গে। দুটি সংখ্যার সমষ্টি 729, ক্ষুদ্রতম সংখ্যাটি 57, তাহলে সংখ্যা দুটির অন্তর্গত হবে। দেখো এই জায়গাটায় তোমরা কিন্তু ভুল করবে, যেহেতু এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছে 57, তাহলে তুমি এখানে 57টা বাদ দাও, দিলে 7 আর কত হলে 9, 2 হলে 9, 5 আর কত হলে 12, 7 হলে 12, হাতে 1, 1 আর কত হলে 7, 6 হলে 7। তাহলে একটা সংখ্যা অর্থাৎ বৃহত্তম সংখ্যা 672 আর ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এই 57। তাহলে এবার বলেছে তাদের অন্তর্গত, তাহলে তুমি সংখ্যা দুটো বার করলে, যেহেতু 672 আর 57 দুটো সংখ্যা বার করলে, তাহলে অন্তর বার করতে গেলে কী করবো? 57 বিয়োগ করে দেবো। 7 আর কত হলে 12, 5 হলে 12, হাতে 1, 5 রেখে 6, 6 আর কত হলে 7, 1 হলে 7, আর এই 6টা বসে গেল, অর্থাৎ 615। দেখো এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে, 48 দাগের প্রশ্নে। 48 দাগের প্রশ্ন কী আছে দেখো, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ 13.75 টাকা হয় 3 বছরে এবং 1625 টাকা হয় 5 বছরে, তাহলে বার্ষিক সরল সুদের হার কত তোমাকে নির্ণয় করতে হবে। কিছু না, এই 3 বছর আর 5 বছরের পার্থক্য কত হচ্ছে? 2 বছর, ঠিক আছে? 2 বছর, তা 2 বছরের সুদ কত? এই 1625 আর 1375 তুমি যদি বিয়োগ করো তাহলে কত হবে? 5 5 শূন্য, 7 আর কত হলে 12, 5 হলে 12, হাতে 1, 3 আর 4, 4 আর কত হলে 6, 2 হলে 6, তার মানে 250 টাকা। 2 বছরের সুদ যদি 250 টাকা হয় তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ হবে কিন্তু 125 টাকা। 1 বছরের সুদ 125 টাকা হলে 3 বছরের সুদ হবে কত? 3 25, 3 100, 300, 375। ওকে, 375 টাকা, 375 টাকা 3 বছরের সুদ। এখানে বলেছে কি সুদে আসলে কত হয়েছে 3 বছরে? 1375 টাকা। তো 1375 টাকা থেকে তুমি 375 টাকা সুদ বাদ দাও, তাহলে তোমার আসল ছিল কত? আসল কিন্তু 1000 টাকা। এখন তোমার এখানে বলছে তাহলে বার্ষিক সরল সুদের হার কত? তা তুমি সুদের হার বার করতে গেলে কী করবে? 100 ইন্টু সুদ, 100 ইন্টু সুদটা উপরে দেবে। সুদ কত আছে? 375, এটা তুমি 100 ইন্টু সুদ করে দেবে। ওকে, 375, আর নিচে করে দেবে কি মানে তোমার যেহেতু এখানে সুদের হার বার করতে বলেছে তাহলে পি আর টিটা কিন্তু নিচে বসাবে। পি কত? পি অর্থাৎ আসল কিন্তু এই 1000। ওকে, ইন্টু টি কত? টি কিন্তু এই 3 বছর, তাহলে এখান তুমি 3 দাও, তাহলে সুদের হার এখান থেকে তুমি খুব সহজে বার করতে পারবে। এই দুটো শূন্য কেটে গেল, এখান থেকে আমরা ক্যালকুলেশন করব 3 দ্বারা যদি কাটি তাহলে এখানে 3 1 3 আর এখানে 3 25 75, অর্থাৎ 125। 125কে যদি আমরা 125কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, অর্থাৎ 10 নিতে আসে, তাহলে আমরা এটা লিখতে পারি 12.5%। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তাহলে এর দেখা হবে কিন্তু সঠিক উত্তর। তো এটা কিন্তু এর সঠিক উত্তর হবে। চলো আমরা 49 দাগের প্রশ্নে চলে যাই। 3 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাকে 10 12 15 দিয়ে ভাগ করলে ভাগশেষ
প্রতি ক্ষেত্রে 4 হয়, সংখ্যাটি কত? দেখো 10, 12, 15 তুমি এটা লসাগু করতে পারো, লসাগুকে কিন্তু 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে 3টি নয় তাকে কিন্তু ভাগ করে বার করতে পারো। কিন্তু আমি আরেকটা নিয়মে করব, তুমি কিন্তু ওই নিয়মটা জানো, এই নিয়মটা তোমরা কেউ জানো না, তাই কিন্তু আমি এরকমভাবে তোমাদের করে দেখা দিচ্ছি। দেখো 2 দিয়ে যদি ক্যালকুলেশন করি 5 10 6 12 আর এই 15টা থাকলো, তাহলে এখানে আমরা আবার কি দিয়ে দেবো, আমরা এখানে 3 দিয়ে দিলে এখানে 5 হয়ে যাবে, এখানে 3 দ্বিগুণে 6 হয়ে যাবে, আর এখানে 3 5 15 হয়ে যাবে। এবার এটাকে আমরা 5 দিয়ে দেবো, তাহলে 5 একে 5 হয়ে যাবে, 2 হয়ে যাবে, আর এখানে 1 হয়ে যাবে। তাহলে 5 10, তার 3 10কে 30, 3 10 60, তাহলে লসাগু হচ্ছে কত? 60। এখন তুমি 60কে দেখো 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টি নয়, ঠিক আছে তো? তাহলে 3টি নয় আনতে হবে, মানে 3টি নয়ের বেশি যাবো না, 3টি নয়ের কম থাকবে। তো যদি আমি একে 16 দিয়ে গুণ করি, 60কে 16 দিয়ে গুণ করলে কত হবে? 960, ঠিক আছে তো? আর 60কে যদি আমরা 17 দিয়ে গুণ করি, তাহলে দেখো এখানে 6 এখানে হয়ে যাবে 112, 7 16 112, আর এখানে এই শূন্যটা চলে যাবে। অর্থাৎ এ দেখো 3টি নয়ের বেশি হয়ে যাচ্ছে 17 দিয়ে গুণ করলে, কিন্তু 3টি নয়ের কম থাকছে 16 দিয়ে গুণ করলে 60কে, ঠিক আছে তো? তাহলে তোমার উত্তর হয়ে যাবে কিন্তু 960। এই 960 হচ্ছে 10 12 15 দিয়ে বিভাজ্য হবে, মানে তুমি 960কে, মানে তোমার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা এই 960, যেটা কিন্তু 10 12 15 দিয়ে বিভাজ্য, কিন্তু এক্ষেত্রে তোমার কিন্তু প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে না, তাই তোমাকে কি করতে হবে? তোমাকে এর সঙ্গে 4 যোগ করতে হবে, তাহলে তুমি কত পাবে? 964। একদম ভিন্ন ধরনের একটা নিয়ম তোমাদেরকে কিন্তু শিখিয়ে দিলাম, ডিদ্দাক হবে কিন্তু সঠিক উত্তর। তোমরা এতদিন করেছো কি, তোমরা এই 60 পেয়েছো, 60কে এটা দিই, এবার এই 999কে তোমরা এই 60 দিয়ে ভাগ করো, এরকমভাবে করো, সেক্ষেত্রে যোগ বিয়োগ করো। কিন্তু এই যেটা নিয়মটা শিখিয়ে দিলাম, তোমরা কিন্তু এরপরে এরকমভাবে করবে, দেখবে তোমরা আরামসে অঙ্ক সমাধান করতে পারবে। চলো আমরা পঞ্চায়েত দাগের প্রশ্ন চলে যাই। পঞ্চায়েত দাগের প্রশ্ন আছে, দেখো 7.5% ছাড় দেওয়া হয় যদি বিদ্যুতের বিলের নির্দিষ্ট দিনের মধ্যে দেওয়া হয়। তার নির্দিষ্ট দিনের মধ্যে বিল জমা দিয়ে এক ব্যক্তি ছাড় পেলেন কত? 16.50 টাকা। বিলের মোট পরিমাণ কত? তাহলে 100 টাকায় ছাড় ছিল 7.50 টাকা, অর্থাৎ 7.5 টাকা ছাড় হয় তখনই যখন আসলে হয় 100 টাকা, কিন্তু এখানে ছাড় পেয়েছে কত? 16.50 টাকা। তাহলে 16.50 টাকায় কত? তাই তোমাকে কি করতে হবে? তোমাকে 100টা উপরে দিতে হবে, অর্থাৎ আসল বিল আমি বার করব। তাই আমি কি করব? এই যে 1650কে আমরা গুণ করব কত দিয়ে? এখানে 7.5 মানে কি 7.5/100, সেটা উল্টে গুণ করব। তাহলে এখানে 7.5 হয়ে যাবে নিচে, আর 16.50 হয়ে যাবে উপরে। ওকে, এবার আমরা কি করব? এই দশমিকটা কাটবো, ঠিক আছে? এখানে 7.50 হয়, ঠিক আছে তো? এটা আমরা করতেই পারি, দশমিক দশমিক তুলতে পারি, এই শূন্য কাটতে পারি। আর এবারে আমরা এখানে 4 25 100 করতে পারি, 3 25 75 করতে পারি। এখানে আমরা যদি 3 দিয়ে কাটি, তাহলে 3 5 15, আর 1 10 16, 3 5 15, অর্থাৎ 55 হয়। সেই ক্ষেত্রে 55 আর 4 যদি গুণ করে, তাহলে হয়ে যায় 220। তাহলে দেখো 220 টাকা কিন্তু বিদ্যুতের বিলের পরিমাণ ছিল। আশা করি বুঝতে পেরেছি। চলো 51 দাগের প্রশ্ন চলে। 51 দাগের প্রশ্ন খুব সহজে তুমি সমাধান করতে পারবে। 364 টাকায় একটি জিনিস বিক্রি করে এক ব্যক্তির ক্ষতি হয় 9%, তাহলে কত টাকায় ওই দামে বস্তুটি বিক্রি করলে 10% লাভ হবে? দেখো 364 টাকায় বিক্রি করে কিন্তু ক্ষতি হয় কত? 9%, ঠিক আছে তো? তাহলে জিনিসটা ক্রয় মূল্য বার করবো, ঠিক আছে? তাহলে এখানে 364 আমরা দিলাম, 364, একে 9% ক্ষতিতে বিক্রি করবো, তার মানে ক্রয় মূল্য বার করবো। ক্রয় মূল্য বার করতে গেলে তোমাকে কী করতে হবে? ক্রয় মূল্য বার করতে গেলে তোমাকে 100টা ওপরে দিতে হবে, আর 9% ক্ষতি হয়েছে মানে 91 টাকায় বিক্রি হয়েছে, তো 91 টাকা কিন্তু আমি নিচে দেবো। ওকে, আর এবারে আমরা কী করবো? এবারে আমরা গুণ করবো, ওই বস্তু কত টাকায় বিক্রি করে 10% লাভ হবে। 10% লাভ মানে 110/100 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এবার আমরা এই শূন্য এই 100 কাটবো, ঠিক আছে? তাই এখানে আমরা এটা দিয়ে কাটলে যাবে 4, তা 4 আর 110 যদি গুণ করি, 4 11 44, আর এই শূন্য বসে গেল, অর্থাৎ 440 টাকা। বিদ্যা হবে সঠিক উত্তর। সব অঙ্ক কিন্তু মুখে মুখে সমাধান করা যায়, ঠিক আছে তো? তোমার কিন্তু এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিচ্ছ, তুমি মনে করছো আহামরি কঠিন অঙ্ক পড়বে না, কিন্তু তোমার জানাশোনা অঙ্ক পড়বে, তাই তুমি করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ তুমি এইসব অঙ্কের সঙ্গে সম্পর্কিত না, এবং মুখে মুখে তুমি করতে পারবে না। তোমার জানা সত্ত্বেও তোমাকে রেখে আসতে হবে। তুমি টাইম পাবে না, টাইম তখনই পাবে যদি তুমি মুখে মুখে করতে পারো। আর মুখে মুখে একমাত্র আরএলসি স্কুল শেখায় এরকম প্র্যাকটিস সেট ধরে দেবে। আর এরকম প্র্যাকটিস সেট তুমি যদি নিতে চাও, তাহলে 85 3 9 82 506 এই নাম্বারে ফোন করো, এবং হোয়াটসঅ্যাপও করতে পারো। 85 3 9 82 506 এই নাম্বারে তুমি ফোন করতে পারো এবং হোয়াটসঅ্যাপও করতে পারো। আমরা 52 দাগের প্রশ্নে চলে যাবো। 52 দাগের প্রশ্ন আছে, দেখো একটি ঘড়ি এক সপ্তাহে 2 ঘন্টা 13 মিনিট দেরিতে চলে, তাহলে 36 ঘন্টায় ওই ঘড়ি কত মিনিট দেরিতে চলবে? ঠিক আছে, আমি তোমাদের জন্যই কিন্তু এই অঙ্কটা করে দিলাম না। তোমরা এই অঙ্কটা করবে, কীভাবে করবে অবশ্যই কমেন্ট করবে, এবং এর উত্তর কত হবে তোমরা অবশ্যই কমেন্ট করবে। দেখবো তোমরা 30 সেকেন্ডের মধ্যে অঙ্ক কমপ্লিট করতে পারো কিনা। যদি তাও পাশাপাশি বলে দেবে যে 30 সেকেন্ডের মধ্যে করতে পেরেছি। এরকম অঙ্ক তুমি যদি 30 সেকেন্ড করতে পারো, তাহলে কিন্তু তুমি কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে তো? কারণ এখানে কিন্তু সময় কম, 85টা নম্বর প্রশ্ন 60 মিনিটের মধ্যে দিতে হবে। এখানে খুবই সময় কম, এত সময় কম তোমাকে কি বলবো। তুমি কিন্তু যারা এবার নতুন, আরও যারা নতুন কি যারা পুরনো, তারাও কিন্তু ভুগবে শুধুমাত্র প্র্যাকটিসের জন্য। প্র্যাকটিস তোমরা করো না, অনেক সময় পেয়েছো কিন্তু প্র্যাকটিস করো না, অনেকেই করো না, একদম আমি হারগিজ বলতে পারি। যাই হোক, ও কথা না বলে আমরা 53 দাগের অঙ্ক দেখি। দুজন বন্ধু 5 এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে একই সময় 48 কিলোমিটার দূর শহর হাঁটা শুরু করেন। এদের একে অপরের দিকে সাক্ষাৎ হবে কত ঘন্টায়? দেখো দুই দিকে থেকে দুজন যাচ্ছে, কিন্তু একই গতিতে যাচ্ছে। তাহলে 5 আর 7, দুজন বন্ধু 5 এবং 7 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিতে একই সময় 48 কিলোমিটার দূরত্বে দুটি শহর থেকে হাঁটা শুরু করলো, ঠিক আছে তো? তাহলে এখানে যেহেতু ওরা এতে যাচ্ছে, মানে দুজনে যাচ্ছে, তাহলে তোমার এখানে যেহেতু মানে দুজনে একদিকে আসছে,
মানে দুজনের 2 শহর থেকে তাদের মুখোমুখি আসছে, তাই কিন্তু এই দুটো যোগ হয়ে যাবে, 5 আর 7 12 হয়ে যাবে ওদের আপেক্ষিক গতিবেগ। তাহলে 48কে 12 দিয়ে ভাগ করো, তাহলে 4 ঘন্টা, 4 ঘন্টা পরে তারা কিন্তু মিলিত হবে। বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 54 এর প্রশ্ন দেখি। 54 এর প্রশ্ন আছে দেখো, সঞ্চিত শস্য 15 দিন চলবে 20টি ঘোড়ায়, তাহলে 30টি ঘোড়ার ওই সঞ্চিত শস্য কতদিনে চলবে? তা কী হবে? কিছুই না, 15 গুণ 20 আর নিচে হয়ে যাবে 30। তাহলে এখানে আমরা 15 আর 30 কাটবো 2, আর 2 আর 20 কাটবো 10। আশা করি তোমরা বুঝতে পেরেছো, 10 দিন কিন্তু সঠিক উত্তর। চলো আমরা 55 দাগের প্রশ্ন চলে যাই। একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করা হলে তারপর ওই সংখ্যাটিকে আরও 20% বৃদ্ধি করা হলো, তাহলে শতাংশ হিসেবে সংখ্যাটি বৃদ্ধি কত? কিছুই না, 44 হবে উত্তর। 20 যোগ 20 যোগ 20 গুণ 20। এই অঙ্কগুলো কিন্তু বারবার তোমাদের বলছি, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে? এখানে হবে 44, বিদ্যা হবে সঠিক উত্তর। কখনো বৃদ্ধি পায়, কখনো হ্রাস পায়, তখন দুটোর ক্ষেত্রে দুরকম হয় কিন্তু। আর একটু স্কুলের ফলো করো, দেখতে পাবে তুমি এরকম অঙ্ক দেখতে পাবে, এবং এইসব অঙ্ক কিন্তু সহজে সমাধান করতে পারবে। 55 পরে আমরা 56 দাগের প্রশ্নে চলে যাবো। তো আমরা চলে এলাম 9 পেজের পরে 10 পেজে চলে এলাম। দেখো, রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল। তো এবার আমরা 56 দাগের এই প্রশ্ন দেখবো। 56 দাগের প্রশ্ন কী আছে দেখো, একই দৈর্ঘ্যে দুটি ট্রেন সমান্তরাল লাইনে একই দিকে যথাক্রমে 46 কিলোমিটার প্রতি ঘন্টা, 36 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে চলছে। দ্রুত গতির ট্রেনটি স্লো গতির ট্রেনে অতিক্রম করতে 36 সেকেন্ড সময় লাগে। দুটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে? তুমি এটা কীভাবে সহজে সমাধান করবে? তো এখানে তোমার দেখো, দুটি ট্রেন কিন্তু একই দিকে যাচ্ছে, তাই এদের আপেক্ষিক গতিবেগ হবে 46 থেকে 36 বিয়োগ, অর্থাৎ 10 হয়ে যাবে। ঠিক আছে, 10 কিমি পার ঘন্টা। 10 কিমি পার ঘন্টা এটাকে কী করবে? 5/8 দিয়ে মিটার পার সেকেন্ড প্রকাশ করবে। আর এখানে সময় কত আছে? 36 সেকেন্ড। তাহলে 36 সেকেন্ডের কত যাচ্ছে সেটা তোমাকে নির্ণয় করলেই কিন্তু তুমি ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যাবে। তাহলে তোমার এখানে হয়ে যাবে 36। ওকে, তাহলে এখানে 18 দিনও 36 করবো, তাহলে 5 দিন 10, 10কে 100 হবে। 100 হবে এর উত্তর। তো দেখো, এখানে তোমার উত্তর বলেছে কি দুটি ট্রেনের দৈর্ঘ্য কত হবে, তাই 100 হবে এর উত্তর। দেখো, এখানে অপশানে 100 নেই, তাই তোমাকে কী করতে হবে? এখানে বলছে দুটি ট্রেনের দৈর্ঘ্য কত, তার দুটি ট্রেনের দৈর্ঘ্য কিন্তু হচ্ছে 100, তাই 2 দিয়ে এটা ভাগ করবে, তাহলে প্রত্যেকটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার করে। ওকে, তাহলে সঠিক উত্তর হবে কিন্তু 50 মিটার, অর্থাৎ সিদ্ধা হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা চলে যাবো 57 দাগের প্রশ্নে। 57 দাগের প্রশ্ন আছে দেখো, এটা হচ্ছে সূত্র। এখানে এটা একটা সূত্রর সমাধান। তো এটা তুমি বীজগণিত সূত্র, এটাকে এ ধরো আর এটাকে বি ধরো। তাহলে দেখো, এ 3 বার লেখা আছে, তাহলে তুমি এটা দাও এ কিউ, আর এখানে দেখো মাঝখানে প্লাস, আর এটা বি দেখো, এই 0.25 এটা কিন্তু 3 বার লেখা আছে, তাহলে তুমি এটা বি কিউ দাও। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু তোমার সূত্র। তাহলে এখানে আমরা এই সূত্রটা ইউজ করব। আর এখানে দেখো, এখানে কিন্তু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেওয়াই আছে। তাহলে আমরা এই সূত্র পাঠালে, তোমার দেখো এই সূত্র যদি আমি পাতাই, তাহলে এখানে 0.75 প্লাস 0.25 আমরা লিখে দিলাম। তাহলে এটা গেল এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কোনটা? এই 0.75 ইন্টু 0.75। তারপরে দেখো, এই বিয়োগটা বিয়োগ দিলাম। এবারে দেখো 0.75 ইন্টু 0.25। তারপরে এখানে দেখো যোগ আছে, এই যে দেখতে পাচ্ছ এখানে যোগ আছে, তাই আমরা এখানে যোগ দিলাম। যোগ দিয়ে কী করবো? 0.75 ইন্টু 0.25। ওকে, তাহলে এটা ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। আর এবার নিচে কী দেবো? নিচে কিন্তু যেটা আছে সেটা দেবো 0.75 ইন্টু 0.75, তারপরে বিয়োগ 0.75 ইন্টু 0.25 যোগ 0.25 ইন্টু 0.25। তাহলে দেখো, এখানে তোমরা দেখতে পেয়েছো, এখানে কিন্তু এই যে পোর্শনটা আছে, সেম পোর্শনটা কিন্তু নিচে আছে, তাহলে এটা কেটে দেবো। তাহলে আমার উপরে থাকলো কি 0.75, 0.25, তার মানে এটা যোগ করলে হয় 1, তাই এর সঠিক উত্তর হবে 1। এটা কিন্তু মুখে মুখে হয়ে যায়। তা তোমরা যেহেতু এটা এই সূত্র সম্বন্ধে অত জানো কি না, সেই জন্য কিন্তু আমি এটা করে দিলাম। এইভাবে কিন্তু এই অঙ্ক সমাধান করতে, তাহলে এটা 1 হবে। আমরা চলে যাবো 58 দাগের প্রশ্নে। 58 দাগের প্রশ্ন কী আছে? 58 দাগের প্রশ্ন আছে দেখো, নিতিন কুমার গাড়িতে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে অফিসে যান, একই পথে বাড়ি ফেরেন 80 কিলোমিটার পার গতিতে। পুরো যাওয়া এবং আসায় তার রাস্তার গড় গতিবেগ তোমার নির্ণয় করতে হবে। যেহেতু গড় গতিবেগ চেয়েছে, তাহলে তোমার সূত্র হিসেবে 2ab বাই a প্লাস বি, অর্থাৎ 2 × 60 × 80 বাই 60 প্লাস 80, অর্থাৎ 140। ওকে, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম। আর এখানে হয়ে যাবে কত? এখানে হয়ে যাবে কিন্তু এই 2 আর এই 14 কাটলে হয়ে যাবে 7। তাহলে তোমার এখানে হয়ে যাবে 6 48, 480, আর নিচে হয়ে যাবে কিন্তু 7। তা তোমার এখানে উত্তর হয়ে যাবে কিন্তু 68.6। এটা যদি তুমি ক্যালকুলেশন করো, তাহলে তোমার উত্তর হয়ে যাবে 68.6, অর্থাৎ 58-এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। ওকে, 68.6। আমরা 59-এর এই প্রশ্ন দেখবো। একটি চৌবাচ্চা একটি পাইপ দ্বারা 4 মিনিটে ভর্তি হতে পারে এবং অন্য একটি পাইপ দ্বারা 5 মিনিটে খালি হয়। ওকে, যদি দুটো পাইপ একসঙ্গে খুলে দেওয়া হয়, চৌবাচ্চা ভর্তি করতে কত সময় লাগবে? আমি তোমাদেরকে বারবার বলেছি, খালি হলে বিয়োগ করবে, ভর্তি হলে যোগ করবে, একদম মুখে মুখে হয়ে যায়। সূত্র হিসেবে কি? সূত্র হিসেবে ab বাই a মাইনাস বি। ওকে, তাহলে যদি আমি ধরি বড়টা, তাহলে এখানে আমরা বলতে পারি 5 × 4, আর এখানে 5 - 4 অর্থাৎ 1। তাহলে আমরা এখানে গুণ করে কত পাবো? 20। তো দেখো 20 মিনিটের সঠিক উত্তর। সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। ঠিক সব অঙ্কগুলো মুখে মুখে হয়ে যায়। এর আগে যে বীজগণিত করলাম, ওটাও কিন্তু মুখে মুখে হয়ে যায়। শুধুমাত্র তোমাদের বোঝা
বোঝানোর জন্য কিন্তু আমি সূত্রটা করে দিলাম। ওকে, তো চলো আমরা চলে যাবো পরের প্রশ্ন। 59 পর 60 দাগের প্রশ্নে চলে যাবো। 60 দাগের প্রশ্ন কি আছে দেখবো। 60 দাগের প্রশ্ন আছে দেখো, রামের কাছে শ্যামের 3 গুণ বেশি টাকা রয়েছে। যদি রামের কাছে শ্যামের চেয়ে 3.60 টাকা বেশি থাকে, রামের কাছে শ্যামের চেয়ে 3 টাকা বেশি থাকে, তাহলে রামের কাছে কত টাকা বেশি আছে? ঠিক আছে, আমি এক সাইডে লিখছি রাম আর এক সাইডে লিখছি শ্যাম। রামের কাছে মনে করো 3 টাকা, তাহলে শ্যামের কাছে কত? 1 টাকা। তাহলে শ্যামের কাছে 1 টাকা থাকলেই তবে 3 গুণ টাকা রামের কাছে থাকবে। ঠিক আছে, তাহলে এদের পার্থক্য কত? এদের পার্থক্য কিন্তু 2 টাকা। তার মানে কি, রামের কাছে 2 টাকা বেশি আছে আর শ্যামের কাছে কিন্তু 1 টাকা আছে, মানে 2 টাকা কম আছে। এখন এখানে তোর বলছে যদি রামের কাছে শ্যামের চেয়ে 3.60 টাকা বেশি থাকে, এখানে পাচ্ছি 2 টাকা বেশি রামের কাছে, এখানে পাচ্ছি রামের কাছে 3.60 টাকা বেশি। তাহলে আমি লিখতে পারি কি 2 সমান সমান 3.60। ওকে, তাহলে 1 সমান সমান কত লিখতে পারি? 1 সমান সমান 2 দিয়ে ভাগ করলে 180। তাহলে 1 সমান আমরা কত পাচ্ছি? 1.80। তাহলে 1.80 1 সমান পেলে তাহলে শ্যামের টাকা ধরেছিলাম 1, তাহলে শ্যামের কাছে 1 টাকা 80 পয়সা আছে, তাহলে রামের কাছে কত হবে? 3 গুণ টাকা বেশি। তাহলে 3 গুণ টাকা আছে রামের, তাহলে 3 গুণ মানে 3 8 54, 5 টাকা 40। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে এর দেখো সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা 61 দাগের প্রশ্নে চলে যাবো। 61 দাগের প্রশ্ন, এত সময় ধরে আমরা অঙ্ক করলাম। আমরা প্রথমে করলাম জেনারেল স্টাডিজ, তারপরে করলাম অঙ্ক। এবার কিন্তু আমরা রিজনিংয়ের প্রশ্ন সমাধান করব। ওকে, তো রিজনিংয়ের প্রশ্ন কী হবে আমরা দেখি, রিজনিংয়ের প্রশ্ন সমাধান পাবো। তো রিজনিংয়ের প্রথম প্রশ্ন আছে 61 দাগের প্রশ্ন। 61 দাগের প্রশ্ন আছে দেখো, একটি সাংকেতিক ভাষায় নেট ওয়েট সেট এর অর্থ হচ্ছে কম্পিউটার ফিউচার ব্রাইট, গেট ওয়েট ফিট হলো ইন্ডিয়া ফিউচার গেন, জেট গেট নেট এর অর্থ হচ্ছে নলেজ ইজ কম্পিউটার। তাহলে ব্রাইটের সংকেত কি? ব্রাইটের সংকেত তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে আমরা প্রথম লাইনে পাচ্ছি ব্রাইট, কম্পিউটার ফিউচার ব্রাইট। ওকে, দ্বিতীয় লাইনে পাচ্ছি কি? গেট ওয়েট ফিট। গেট ওয়েট ফিট মানে এই দেখো এই জায়গায় যে ওয়েট আছে, এখানেও দেখো একটা ওয়েট আছে। ঠিক আছে, তো তাহলে ওয়েট মিল আছে, তাহলে এখানে আমার মিল আছে কি? ইন্ডিয়া ফিউচার গেন্ট, আর এখানে কম্পিউটার ফিউচার ব্রাইট, তাহলে আমরা ফিউচার মিল পাচ্ছি। ওকে, তাহলে আমরা ওয়েট সমান ফিউচার পাচ্ছি। এবার দেখো এই যে শেষের লাইনে যে কম্পিউটার, এই কম্পিউটারের সঙ্গে আমরা এই কম্পিউটারের মিল পাচ্ছি। ঠিক আছে, তো তাহলে আমরা মানে শেষে জেট সেট নেট, এটা মানে নলেজ ইজ কম্পিউটার। আর এখানে নেট ওয়েট সেট, ওয়েটটা আমরা যেহেতু পেয়ে গেলাম, নেট আর সেটের মধ্যে কোনটা মিল আছে এই লাইনে, তাহলে নেট আর সেটের মধ্যে আমরা নেটটা মিল পাচ্ছি। ওকে, তাহলে এই নেট মিলে গেল। নেট এখানে কম্পিউটার, এখানেও নেট মানে কম্পিউটার। ঠিক আছে, তাহলে নেটের মান পেলাম কিন্তু কম্পিউটার। তাহলে আমার বাকি থাকছে কি? সেট। তাহলে সেট মানে কি? এই ব্রাইট। ওকে, ব্রাইটের হচ্ছে কি? ব্রাইট সেট, সেট ব্রাইট। ওকে, তাহলে আমরা সঠিক উত্তর পেলাম বিদ্যাগ। সেট হচ্ছে ব্রাইটকে ইঙ্গিত করছে, ব্রাইটের সঙ্গে হচ্ছে সেট। আমরা চলে যাবো পরের প্রশ্নে, 62 দাগের প্রশ্নে। 62 দাগের প্রশ্ন আছে দেখো, নিচের দেওয়া কোন ভেনচিত্র সবচেয়ে ভালোভাবে ছাত্রী ছাত্র ব্যক্তিদের মধ্যে সম্বন্ধ বোঝায়? ছাত্রী ছাত্র আর ব্যক্তিদের মধ্যে সম্বন্ধ বোঝায় নিচের কোনটি? তো এখানে দেখো এ বি সি এর মধ্যে তোমার কোনটি হবে সঠিক উত্তর? তো এখানে আমরা এই যে সিদ্ধাগ কিন্তু এর সঠিক উত্তর পাবো। ঠিক আছে, দেখো তুমি মিলিয়ে দেখবে, অবশ্যই 62 দাগের সঠিক উত্তর সি। তো আমরা চলে যাবো 63 দাগের প্রশ্নে। 63 দাগের প্রশ্ন আছে দেখো, নিচে দেওয়া 4টি সংখ্যা 3টি প্রায় একই ধরনের, একই গোষ্ঠীভুক্ত। কোন শব্দটি গোষ্ঠীভুক্ত নয়? এখানে বলছে আমরা যদি করি 8 8 64, 8 8 64, 64 এর সঙ্গে ধরো 4 যোগ করলে তাই 70 হচ্ছে, 64 এর সঙ্গে 6 যোগ করলে তাই 70 হচ্ছে। এটা দেখি 9 81, 81 সঙ্গে আমরা এই 9 যোগ করলে তাই 90 হচ্ছে। 7 7 49, তাহলে 49 এর সঙ্গে ঠিক এই 7টা যোগ করলে তাই কিন্তু হচ্ছে 56, 7 যোগ করলে তাই হচ্ছে 56। আবার এখানে আমরা 5-এর সঙ্গে মানে 5-এর হোল স্কোয়ার করলে পাচ্ছি কত? 25, 25-এর সঙ্গে এই 5 যোগ করলে তাই কিন্তু হচ্ছে 30। তাহলে আমরা এই দেখো 9-এর স্কোয়ার 81-এর সঙ্গে 9 যোগ করলে 90 পাচ্ছি, 7-এর স্কোয়ার 49, তার সঙ্গে এই 7 যোগ করলে 56 পাচ্ছি, 5-এর স্কোয়ার 5 এই 5 যোগ করলে তবে 30 পাচ্ছি। কিন্তু এখানে দেখো 8-এর স্কোয়ার মানে 64-এর সঙ্গে 8 যোগ করলে হয়ে যাবে 72, কিন্তু সেখানে পাচ্ছি আমরা 70। তাহলে আমরা এটা কিন্তু মিল নেই, এই গোষ্ঠীভুক্তটা মিল নেই, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 64 এর প্রশ্নে চলে যাবো। এখানে আছে দেখো, এই সিরিজটি সম্পূর্ণ করো, 0 5 22 57 জিজ্ঞাসা ছিল 205, এটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে। তো দেখো এই জিনিস, এরকম জিনিস থাকলে তোমাকে যথেষ্ট ভাবতে হবে, কারণ এরকম কিন্তু রিজনিংয়ে তোমার সময় নেবে অনেক। আমি এটা তোমাকে বলে দিচ্ছি, দেখো 0 5 22 57, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন, মানে এই জায়গাটাই তোমার কত হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে, আর এখানে 205। এখন এটা প্রথমে আমি যদি এটা থেকে এটা যাই, তাহলে আমরা এটা 5 অ্যাড করতে পারছি। ঠিক আছে, তো আচ্ছা 5-এর সঙ্গে আমরা এই জায়গাটায় যদি যাই, তাহলে আমরা পাচ্ছি 22, তাহলে আমরা এখানে 17 অ্যাড করছি। 22 থেকে 57, তাহলে এখানে আমরা অ্যাড করছি কত? 35। তাহলে এই অ্যাডটা কত সেটা আমরা এখন বলতে পারছি না। ঠিক আছে, তো কারণ এখানে 5 17 35, ঠিক আছে, তো এরকম হচ্ছে। তাহলে আমরা এই জায়গাটায় এখন দেবো না কিছু, তারপরে আমরা এই জায়গাটায় দেখবো, এই জায়গার থেকে এই 205-এ আমার যেতে হবে। তো 205-এ আমি যেতে পারছি না, কারণ এখানে কিছু নেই, তো আমরা 205-এ যেতে পারছি না। তাহলে এবার আমরা এইখান থেকে এখানে চলে আসবো। ঠিক আছে, 5 আর 70 পার্থক্য কত? 12। ওকে, আর এখানে এই দুটোর পার্থক্য কত? এই দুটোর পার্থক্য 18। এবারে দেখো এই জায়গায় একটা আমার 6 আসছে। ঠিক আছে, তো তাহলে নিশ্চিত আমার
এই যে এই জায়গাটায় এমন কিছু বসবে যার উত্তর কিন্তু 6 আসবে, ঠিক আছে? তো তাহলে যদি আমরা এখানে 24 দিই, তাহলে দেখো 18 আর 6 এর পার্থক্য 24। তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু এই যে 35 আর এই 24 যোগ করব, করে কিন্তু আমরা এই জায়গাটায় বসাবো। 35 আর 24 যোগ করে আমরা এই জায়গাটায় বসাবো। তাহলে 35 আর 24 যোগ করলে আমরা কত পাচ্ছি? 35 আর 24 যদি যোগ করি, এটা হচ্ছে 35, 35 আর 24 যোগ করলে পাচ্ছি। তাহলে এবার 59। এবার ঠিক সেমভাবে দেখো এই জায়গাটায় আবার একটা এমন একটা সংখ্যা দাও যেটার সঙ্গে তুমি 6 আসবে। তাহলে 24 আর 6 30। দেখো এখানে তুমি 30 বসাও, তাহলে তোমার এখানে উত্তর 6 আসবে, ঠিক আছে? তো তোমার 6 মিলে যাচ্ছে প্রত্যেকটাই। তাহলে এবার তুমি 30 আর 59 যদি তুমি যোগ করো তাহলে পাবে কত? 89। ওকে, এই জায়গাটায় তুমি কিন্তু পাবে 89। এখন তোমার এই জায়গাটায় তুমি 30 পাচ্ছ, ঠিক আছে? তো এটা কিন্তু 30। তো এই যে 59 আর 89 দেখো, মানে বিয়োগ 59 আর 89 মানে 30 পাচ্ছ, ঠিক আছে? তাহলে তুমি এখানে 35 আর 24 পাচ্ছ 59, 59 আর 89 পাচ্ছ 30। আবার এই 24 থেকে 30 বাদ দিলে 6 পাচ্ছ, 18 থেকে 24, 24 থেকে 18 বাদ দিলে 6 পাচ্ছ, 18 থেকে 12 বাদ দিলে 6 পাচ্ছ। এখন তোমার এই জায়গাটায় কত হবে সেটা তোমাকে বার করতে হবে, ঠিক আছে? তো তুমি দেখো 22 আর 35 যোগ করেছো, তাই এখানে 57 হচ্ছে কিন্তু। তাহলে 57 আর 59 যোগ করতে হবে, তাহলে 9 আর 16, 6 হাতে 1, 5 আর 5 10 আর 1 11। দেখো 116 হবে কিন্তু এই জায়গায়। তাহলে 116 সঙ্গে ঠিক এই 89 যোগ করলে তবে কিন্তু হচ্ছে 205। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হবে 116 হবে এর সঠিক উত্তর। ঠিক থাকে, এখানে সিদ্ধা হবে সঠিক উত্তর 116। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু এইসব সহজে সমাধান করতে হয়। তুমি একটা জিনিস মনে রাখবে, এইরকম রিজনিং কিন্তু তোমার সময় নেবে, তাই এই সময়টা তুমি খুব কম সময় দেবে যাতে সময় সঙ্গে যেন করতে পারো, ঠিক আছে? চলো আমরা চলে যাবো 65 দাগের প্রশ্নে। 65 দাগের প্রশ্ন হচ্ছে নিচের সিরিজটি সম্পূর্ণ করুন। এখানে যেগুলো আছে এর মধ্যে নিচের সিরিজটা সম্পূর্ণ করতে গেলে তোমাকে আগে সংখ্যাগুলো মানে লেটারগুলো গুনতে হবে। 1 2 3 4, এই শূন্যস্থানও আছে, শূন্যস্থান লেটারটাও গুনতে হবে। 5, এই দেখো 6 7, তারপর দেখো 8, তারপর 9 10 11, তারপর দেখো 12, তারপর 13 14 15 16 17 18, তারপর 19 20, 20টা আছে। তা তুমি কি করবে? তুমি এখানে 5টা ভাগে ভাগ করে নেবে। তাহলে এখানে দেখো 3টি, এখানে 4টি আছে, তাহলে 4টে একটা 5টা, ঠিক আছে? তো আবার দেখো এই জায়গাটায় 2টো 3টে 4টে 5টা, তার মানে এখানে একটা। তাহলে এর থেকে ধরলে এখানে 2টো 3টে 4টে, এখানে একটা 5টা। ওকে, এবার তুমি এখানে সমাধান করো। কীভাবে সমাধান করবে দেখো, প্রথমে তুমি কি করবে? প্রথমে তুমি একটা কাজ করো, এই যে এর অপশান আছে না, এর অপশানটা ধরো। এর অপশানে কি আছে? বি। এখানেও আছে বি, এখানেও সি, এখানে সি দিয়ে দেবো। দেখি মেলে কিনা। এসি বিসি বি, এসি বিসি বি, ঠিক আছে? এসি বিসি বি, এসি বিসি বি, তার মানে মিলে যাচ্ছে। তার মানে এর দেখা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে কিন্তু এইগুলো সমাধান করতে হয়। দেখবে অপশান বসালেই কিন্তু তোমারটা চলে আসবে। আমরা 66 টাকার প্রশ্ন চলে যাবো। এ সম্পর্কে বি এর বোন, আবার বি সম্পর্কে সি এর কন্যা, সি সম্পর্কে ডি এর স্বামী, ডি এর ক্ষেত্রে ডি এক্ষেত্রে বি এর কি হয়? তো এই জায়গায় যে অপশন, যে এইগুলো যে আছে ডি, সেক্ষেত্রে বি এর কিন্তু মা হয়। ওকে, বি হবে মা, ডি এক্ষেত্রে বি এর মা হবে, বি এর মা হবে ডি। আশা করি বুঝতে পেরেছো। ডি হবে এর সঠিক উত্তর। চলে যাবো 67 টাকার প্রশ্ন। প্রশ্ন চিহ্নিত স্থানে কোন বর্ণগুচ্ছ বসবে? এখানে এ কে পি, জেডিউ পি কে, বিজি এল কিউ এরকম আছে। তো তুমি এখানে তুমি সরাসরি লিখে ফেলো। এ বি সি ডি, তারপরে ই, তারপরে এফ, তারপরে জি এইচ, একটু ওয়েট করবে, আই জে কে এল এম, তারপর দেখো এন ও পি, তারপরে কিউ, তারপরে আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স এক্স ওয়াই জেড। তো দেখো এবারে তুমি এটাকে কিভাবে সহজে সমাধান করবে, একদম সহজে সমাধান করো। এখানে এ আর জেড আছে, ঠিক আছে? তো তাহলে বির সঙ্গে যেটা কি মিলবে? দেখো এ আর জেড মানে এটা মিলে আসছে, তাহলে বির সঙ্গে ওয়াই বসবে, কিন্তু বির নিচে ওয়াই আছে, সেই ওয়াইটা বসবে এখানে। তারপর দেখো এখানে এফ এর সঙ্গে ইউ আছে, দেখো এফ আর ইউ কিন্তু এই যে এফ আর ইউ, সরি এই যে এফ আর ইউ, ঠিক আছে? তো এখানে এটা হচ্ছে ভি, এফ আর ইউ এই বসে গেল। তাহলে এখানে দেখো জি, জি আছে, তাহলে জির নিচে আছে টি, এইরকমভাবে কিন্তু এটা তোমার বসাতে হবে, ওয়াইটি। ওকে, তাহলে ওয়াইটি দেখো প্রথমটাই আছে, আর কিন্তু কোথাও নেই, তাই তুমি এটাই হবে সঠিক উত্তর। বাকিটা তোমাকে করতে হবে না, কারণ তুমি সময় পাবে না। 68 দাগের সঠিক উত্তর কীভাবে তোমাকে নির্ণয় করতে হবে? 68 দাগের প্রশ্ন আছে কি দেখো তো। 68 দাগের প্রশ্ন আছে দেখো, নিচের কোন ভেনচিত্রটির প্রদত্ত শব্দগুলির মধ্যে সম্পর্কটি সঠিক প্রকাশ করে? গ্রহ শনি নক্ষত্র, গ্রহ শনি নক্ষত্র। 68 দাগের প্রশ্ন, সঠিক উত্তর তুমি কীভাবে নির্ণয় করবে? তো অবশ্যই গ্রহ শনি একটার মধ্যে থাকবে, আর নক্ষত্র আলাদা থাকবে, সূর্য, ঠিক আছে? তো এখানে এই দিক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 69 দাগের প্রশ্নে। এটা যদি এই জায়গায় থাকতো তাহলে বেশি মানাতো আর কি। চলো আমরা চলে যাবো 69 দাগের প্রশ্নে। 69 দাগের প্রশ্ন কি আছে? এ হলো বি এর বোন, বি হলো সি এর পুত্র, ই হলো ডি এর কন্যা, এ হলো এ ডি এর কন্যা, ও এ এর বোন, তাহলে ডি ও সি এর সম্পর্ক কি? 69 দাগের উত্তর কি হবে? তো 69 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে
তোমার দেখো এখানে তুমি কোনো সম্পর্ক খুঁজে পাবে না, এখানে কোনটি নয় হবে হয়তো। ডি দেখাবে সঠিক উত্তর। আমি কিন্তু যেভাবে সম্পর্ক আমি খুঁজে পেলাম না, এটা মনে হচ্ছে ডি হবে এর উত্তর। ঠিক আছে, যদি কমেন্ট করো তোমরা কমেন্ট করবে যে যদি প্রশ্ন উত্তর ভুল হয়ে যায়, কারণ একটা প্রশ্ন তো বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো আমরা 70 দাগের প্রশ্ন দেখবো। 70 দাগের প্রশ্ন আছে দেখো, সুর যেমন সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত তেমন নকশার সঙ্গে কোনটি সম্পর্কিত? সৌন্দর্য, ভবন, ভাস্কর, ভারসাম্য। এই প্রশ্নটার উত্তর তোমরা করতে পারবে না, আমি তোমাদের শিওর। তোমরা কমেন্ট করো, কিছুতে কিছু উত্তর দিতে পারবে না। এই যে প্রশ্নটা আছে 70 দাগের প্রশ্ন, এটা তোমরা কমেন্ট করে উত্তর খুঁজে পাবে না, কারণ সুর সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত, নকশা কিসের সঙ্গে সম্পর্কিত, আমি তোমাদের জন্য ছেড়ে দিলাম। কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, তারপরে আমি উত্তর বলবো। প্রত্যেকের কমেন্টের সাথে যদি ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে দেবো যে এটা হবে। আর যদি তুমি মানে তোমার উত্তর সঠিক হয় তো বলে দেবো সঠিক। 71 দাগের প্রশ্ন চলে যায়, নিচের শব্দগুলোর মধ্যে কোনটি সঠিক যথাক্রমে বসাও, সঠিক ক্রম বসাও। এখানে আছে ডেসিমিটার, মিটার, কিলোমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। তো দেখো তোমরা কিলোমিটার, হেক্টোমিটার এরকমভাবে যদি বসাতে চাও, তা কিলোমিটারের পরে হেক্টোমিটার, ডেকামিটার নেই। হ্যাঁ, এই কিলোমিটার পরে হেক্টোমিটার নেই, ডেকামিটার আছে। তাই তুমি এরকমভাবে তুমি সমাধান করবে না। তুমি সমাধান করবে কীভাবে? তুমি সমাধান করবে এইভাবেতে। এখানে মানে প্রথমে দেবে কি? প্রথমে দেবে মিলিমিটার, ঠিক আছে, 1 নম্বর দেবে মিলিমিটার। তারপর মিলিমিটারের পরে কী দেবে? মিলিমিটারের পরে তুমি দেবে সেন্টিমিটার, মিলিমিটার, সেন্টিমিটার। তারপরে তুমি কী দেবে? তারপরে তুমি দেবে মিটার, মানে এটা 3 নম্বরে বসবে। তাহলে 1 2, তারপরে এটা 3 নম্বরে। 4 নম্বরে কোনটা বসবে? তো 4 নম্বরে বসবে কিন্তু এই যে ডেসিমিটার, ঠিক আছে। তো 4 নম্বরে ডেসিমিটার বসবে, আর 5 নম্বরে বসবে কিন্তু কিলোমিটার। 5 4 2 1 5। তাই তোমাকে সাজাতে গেলে প্রথমে হবে 5 5 4 5 4 2 5 4 2 1 3, অর্থাৎ 5 4 2 1 3, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। 71 দাগের সঠিক উত্তর হবে এর দাগ। আমরা চলে যাবো 72 দাগের প্রশ্নে। 72 দাগের প্রশ্ন আছে দেখো, নিচের প্রশ্নটির বৈসাদৃশ্য খুঁজে বার করুন। BARK MEW SO SHO UT HOWL। তো এখানে বৈসাদৃশ্য খুঁজে বার করতে হবে তোমাকে, বৈসাদৃশ্য খুঁজে বার করতে হবে। তো তুমি এখানে বৈসাদৃশ্য কী করে খুঁজবে? তো এখানে সম্ভবত সাউথটা হতে পারে। হ্যাঁ, তা কোন মানে এটা মনে হচ্ছে বৈসাদৃশ্য এটাই হবে। তোমরা অবশ্যই একটু কমেন্ট করবে, ঠিক আছে। তো দ্বিমত হলে অবশ্যই কমেন্ট করবে। আমরা 73 দাগের প্রশ্নে চলে যাবো। 73 দাগের প্রশ্ন দেখো, সাদাকে নীল, নীলকে লাল, লালকে হলুদ, হলুদকে সবুজ বললে সবুজকে কালো, কালোকে বেগুনি, বেগুনিকে কমলা, মানুষের রং কমলা বললে মানুষের রক্তের রং কী হবে? তো মানুষের রক্তের রং কী হয়? সাধারণত লাল হয়। তা লালকে আমরা কী বলছি? লালকে আমরা বলছি হলুদ। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু হলুদ, অর্থাৎ এর দাগ হবে কিন্তু সঠিক উত্তর। 74 দাগের প্রশ্নে চলে যাবো। জিজ্ঞাসা স্থানে কী বসবে? কিছু না, 5 আর 3 8, এখানে 8 হয়েছে দেখো। তাহলে 5 আর এখানে হবে 4, 5 আর 4 9, এখানে 9 হয়ে গেল। 6 আর 1 7, দেখো এখানে 7 বসেছে, তাহলে এখানে অবশ্যই 4 হবে সঠিক উত্তর। চলো আমরা চলে যাবো 75 দাগের প্রশ্নে। 75 দাগের প্রশ্ন আছে দেখো, এই যে শব্দটি পুনর্নিবাস করে এমন একটি খেলার নাম পায়, তাই খেলাটির নামের যথাক্রমে প্রথম এবং শেষ অক্ষরটি হবে কি? এটাকে আমরা যদি পুনর্নিবাস করি, অর্থাৎ আমরা যদি এরকম করি HOCKEY, এটা কী হয়? হকি। তাহলে প্রথমে আছে কি? এইস, তারপরে আছে ওয়াই। তাহলে তোমার প্রথমে এইস এবং শেষে হবে ওয়াই। এখানে বলেছে না খেলাটির নামের যথাক্রমে প্রথম এবং শেষ অক্ষরটি কী হবে? তাই এইস আর ওয়াই। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাবো 76 দাগের প্রশ্নে। 76 দাগের প্রশ্ন কী আছে? একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষায় বিকে লেখা হয়েছে 25 হিসাবে, ব্যাটকে লেখা হয়েছে 25 2 6 7 হিসাবে, আর কলকে লেখা হয়েছে এটা। তাহলে ওই সাংকেতিক ভাষায় PAK এর মানটা কত হবে তোমাকে নির্ণয় করতে হবে। তো তুমি এটাকে কিভাবে নির্ণয় করবে? তো দেখো আমরা BAT, প্রথমে BAT, বি পাচ্ছি কত? বি পাচ্ছি হচ্ছে 25, বি পাচ্ছি কত? 25। এ পাচ্ছি কত? এ পাচ্ছি হচ্ছে এর মান কত হচ্ছে? এর মান পাচ্ছি 26, তাই তো। বির মান হচ্ছে 25 হলে এর মান 26 হচ্ছে। ওকে, টির মান কত পাচ্ছি? টির মান পাচ্ছি 7। হ্যাঁ, এটা কিন্তু উল্টো করে গেছে, এখানে কিন্তু উল্টো করে হচ্ছে। যেমন এ আমরা 1 ধরি, বি 2 ধরি, সি 3 ধরি, কিন্তু এখানে এ কে 25 ধরা হচ্ছে, বি কে কিন্তু 26 ধরা হচ্ছে, সি কে কিন্তু 27 ধরা হচ্ছে। এইভাবেতে কিন্তু XYZ, সেখানে জেডের মান 26 ছিল, সেটা কিন্তু 1 হয়ে যাবে। ওয়াইয়ের মান 25 ছিল, সেটা কিন্তু 2 হয়ে যাবে। এক্সের মান 24 ছিল, সেটা কিন্তু 3 হয়ে যাবে। ঠিক আছে, তো সেই হিসাবে টিকে আমরা 7 বলবো। তাহলে এখানে আমরা এই যে CALL, এটাকেও কিন্তু আমরা সেই হিসাবে লিখেছি। ঠিক আছে, তাহলে PAK কী হবে? তো PAK, পির মান তাহলে কী হবে? তো পির মান সেই ক্ষেত্রে উল্টো করে যদি তুমি কোনো, তার পির মান চলে আসবে 11। ঠিক আছে, তারপরে এর মান হয়ে যাবে, এর মান এখানে তখন দোয়াই আছে 26, তাহলে এখানে হয়ে যাবে 26। ওকে, আর কের মান কত? কের মান হয়ে যাবে কিন্তু 16। উল্টো করে গুনবে, অর্থাৎ জেডটাকে একেবারে জেডটাকে 1 ধরবে, এক্সটা ওয়াইটাকে 2 ধরবে, এক্সটাকে 3 ধরবে, এইভাবে উল্টো করে গুনতে গুনতে যাবে। দেখবে এই যে তোমাদেরকে দেখালাম, মানে পির মান হয়ে যাচ্ছে 11, তারপরে এর মান হয়ে যাচ্ছে 26, এর মান হয়ে যাচ্ছে 16, তাহলে 11 26 16 এর সঠিক উত্তর। দেখো 11 26 16, অর্থাৎ বিদ্যা হবে কিন্তু সঠিক উত্তর। আমরা 77 দাগের প্রশ্নে চলে যাবো।
এবার আমরা ৭৭ দাগের এই প্রশ্ন দেখব। নিচে দেওয়া সংখ্যা সারণীতে প্রশ্নচিহ্ন স্থানে কী বসবে তোমাকে নির্ণয় করতে হবে। তো এখানে 25-এর সঙ্গে আমরা যদি 47 যোগ করি তাহলে এখানে হয়ে যাচ্ছে 72, 72-এর সঙ্গে 48 যোগ করলে এখানে হয়ে যাচ্ছে 120, 120-এর সঙ্গে যদি আমরা 48 পরে 49 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 169, 169-এর সঙ্গে যদি আমরা 50 যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি 219, 219-এর সঙ্গে যদি আমরা 51 যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, পেয়ে যাচ্ছি 270, অর্থাৎ এর দাগ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। এই যে জিজ্ঞাসা চিহ্ন স্থানে 270 পাবো। দেখো 9 একে 10-এর শূন্য হাতে 1, 5 একে 6, 6 একে 7 আর 2 করতে 2, অর্থাৎ 270 পাবো। আশা করি তোমরা বুঝতে পারছো। তার 25 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 78 দাগের প্রশ্ন দেখবো। 78 দাগের প্রশ্ন কি আছে দেখো। প্রশ্নচিহ্ন স্থানে কোন অক্ষরটি বসবে? প্রশ্নচিহ্ন স্থানে প্রশ্নচিহ্ন জিজ্ঞাসা দিয়েছে, প্রশ্নচিহ্ন স্থানে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, এই স্থানে কোনটা বসবে? তো 78 দাগের প্রশ্ন আমরা পরের পেজে যাবো। চলো আচ্ছা 11 পাতায় এরপর। তো 11 পাতায় চলে যাবো। চলো 11 পাতায় কি আছে দেখি। এই দেখো এখানে কিন্তু এখানে দেখো আছে রাজ্য পুলিশের 10,255 কনস্টেবল 10-এর পাতার পর। তো 10-এর পাতার পরে আমরা 11 পাতায় আমরা দেখবো কি আছে। 10-এর পাতার পরে 11 পাতায় আছে BEILP, এখানে জিজ্ঞাসা চিহ্ন। তো এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে কী বসবে তোমাকে নির্ণয় করতে হবে। তো বির থেকে ইতে যাবো, তাহলে সি আর ডি বাদ, তারপরে ই, তারপরে এ জি বাদ, এইচ বাদ, তার আই, তারপরে জে কে বাদ এল, অর্থাৎ প্রথমে দুটো তারপর তিনটে তারপর আবার দুটো, এল এম এন ও বাদ দিই পি, তাহলে এবার আমরা দুটো বাদ দেবো। পির পরে কিউ আর আর বাদ দেবো, তাহলে এখানে আমরা হয়ে যাবে এস। তাহলে এখানে আমরা 78 দাগের উত্তর পাচ্ছি কিন্তু এস, অর্থাৎ ডির দাগ হবে কিন্তু সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 78-এর সঠিক উত্তর হবে কিন্তু ডির দাগ। এবার আমরা 79 দাগের এই প্রশ্ন দেখবো। সুনীল হাঁটাশুটির স্থান থেকে প্রথমে 4 কিলোমিটার উত্তরে যায়, তারপরে ডান দিকে ঘুরে 5 কিলোমিটার যায়, এরপর ডান দিকে ঘুরে 4 কিলোমিটার যায়, অবশেষে বাঁ দিকে ঘুরে 4 কিলোমিটার যায়। তাহলে সে এখন শুরুর অবস্থান থেকে কত কোন দিকে আছে? তো আমরা প্রথমে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে নেবো। ওকে, এখানে আমরা দেবো কি, এখানে আমরা ইস্ট দেবো, এখানে আমরা ওয়েস্ট দেবো। ওকে, এখানে আমরা নর্থ দেবো, এখানে আমরা সাউথ দেবো। কি করেছে প্রথমে সুনীল হাঁটা শুরু করেছে, প্রথমে সে 4 কিলোমিটার উত্তরে যাচ্ছে। 4 কিলোমিটার উত্তরে মানে এই পর্যন্ত যাচ্ছে, এখান থেকে শুরু করে সে 4 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, তো এটা 4 কিলোমিটার গেল। 4 কিলোমিটার যাওয়ার পরে কি করছে, তারপরে সে ডান দিকে ঘুরছে। ডান দিকে ঘুরে কত কাছে 5 কিলোমিটার, তাহলে এখান থেকে সে ঘুরে 5 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত মনে করো 5 কিলোমিটার, তাহলে 5 কিলোমিটার যাচ্ছে 5 কিমি, তাহলে 5 কিমি গেছে গিয়ে আবার সে কি করছে, তারপর ডান দিকে ঘুরে 4 কিলোমিটার যাচ্ছে। যেহেতু এখান থেকে এটা 4 কিলোমিটার, তাহলে ডান দিকে ঘুরলে এই পর্যন্ত আসবে 4 কিলোমিটার, তাহলে এটাও 4 কিমি আমি পাচ্ছি, 4 কিলোমিটার যাচ্ছে। তাহলে এখান থেকে এটা যাচ্ছে কত 5 কিলোমিটার, আর এখান থেকে এটা 4 কিলোমিটার আসছে। তারপরে আবার সে কি করছে, তারপরে আবার সে বাঁ দিকে ঘুরে 4 কিলোমিটার যায়। তাহলে এখান থেকে বাঁ দিকে ঘুরছে মানে এইদিকে ঘুরছে, ঘুরে এসে 4 কিলোমিটার যাচ্ছে। ঠিক আছে, তাই এটা মনে করো 4 কিলোমিটার যাচ্ছে। তাহলে এই দিকে যাচ্ছে, প্রথমে ঘুরে এদিকে যাচ্ছে, তারপরে এদিকে যাচ্ছে, তারপরে সে এদিকে আসছে, তারপরে সে এখন যাচ্ছে এদিকে। ওকে, তার মানে এই কিন্তু ওর গন্তব্যস্থল মানে এদিকে যাচ্ছে। তাহলে এখন সে কত দূরে আছে, তা এখান থেকে এই পর্যন্ত এটা দূরত্ব হচ্ছে 5 কিলোমিটার, আর এখান থেকে এটার দূরত্ব কত 4 কিলোমিটার, তাহলে 5 আর 4 9 কিলোমিটার দূরে আছে। 9 কিলোমিটার দূরে কোন দিকে আছে, এই ইস্টের দিকে আছে, তাহলে 9 কিলোমিটার পূর্বে হবে সঠিক উত্তর। দেখো সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। 80 দাগের প্রশ্নে চলে যাবো। 80 দাগের প্রশ্ন কি আছে? 80 দাগের প্রশ্ন আছে দেখো, আমরা 80 দাগের প্রশ্নটা দেখবো। 80 দাগের প্রশ্ন আছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কটি পাস রয়েছে যার ঠিক পরে 3 এসেছে কিন্তু আগে 7 নেই? তাহলে এখানে এই একটা পাস, এই একটা পাস, আর এই একটা পাস, আর এই একটা পাস, এই একটা পাস, এই একটা, এইগুলো কিন্তু আমার পাস আছে, এর মধ্যে আর কোনো জায়গায় পাস নেই, কিন্তু আমরা কিন্তু ভুলে গেলে হবে না। ঠিক আছে, তো এইবার তোমার বলছি সংখ্যাগুলোর মধ্যে কটি পাস রয়েছে, ঠিক পরে 3 থাকতে হবে কিন্তু আগে 7 থাকলে হবে না। তো দেখো এই যে পাসটা, প্রথম যে পাসটা পরে 3 আছে কিন্তু আগে 7 নেই, তাহলে এটা আমার হবে, এটা আমার নিতে হবে। তারপরে দেখো তারপরের পাসটা শেষে কিন্তু মানে পরে কিন্তু 3 নেই, আগে 7ও নেই, তাহলে এটা আমি নেবই না। ঠিক আছে, তো এইটা আমি নেব না। কিন্তু এই যে মাঝখানে যেটা আছে এটা দেখো পরে 3 আছে কিন্তু আগে 7 নেই, তাহলে এটাও আমি নেব। ওকে, তারপরে দেখো, তারপরে এটা দেখো 5 আছে কিন্তু 5-এর পরে 7 আছে, আগে 3 আছে ঠিকই কিন্তু পরে 7 আছে, তাহলে এটাও আমি কি করব, এটা আমি নেব না। কিন্তু পরে 7 থাকলে হবে না, কিন্তু আগে মানে পরে 3 থাকতে হবে, আগে 7। ঠিক আছে, তো পরে 3 থাকতে হবে কিন্তু আগে 7 থাকলে হবে না, তাহলে আমার এটার ক্ষেত্রে হবেই না, পাস এই যে এটা হবে না। তারপরে এটা দেখো এই আমার পাস হলো, তাহলে আগে 7 নেই, দেখো 5-এর আগে এ দেখো 7 আছে কিন্তু পরের 3 আছে, কিন্তু 3 থাকলে পরে 3 থাকলে হবে না, শুধু আগে 7 থাকলেও হবে না, তাহলে এটা আমার হবেই না, তাহলে এটাও আমার হবে না। তারপরে দেখবো এই যে এখানে দেখো 5-এর পরে 3 আছে, এই দেখো 5-এর পরে 3 আছে কিন্তু আগে 7 নেই, আগে আছে 6, তাই এটা নেব। তাহলে এই একটা হলো, এই একটা হলো, এই একটা হলো, 3টে হলো। আর এটা দেখো 5-এর আগে 7 আছে, এখানে বলছে না কিন্তু আগে 7 থাকলে হবে না, তাহলে এটা কিন্তু হবে না। পরে 3 থাকলে হবে, কিন্তু পরে 3 থাকলে শুধু হবে না, আগে 7ও থাকতে হবে না। ঠিক আছে, পরে 3 আছে ঠিক আছে, কিন্তু আগে 7 থাকলে হবে না, তাহলে এটা আমরা নেব না। তাহলে আমরা পাচ্ছি কটা, তাহলে আমরা পাচ্ছি 3টি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে 80 দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাক 3। চলে যাবো আমরা 81 দাগের প্রশ্নে। 81 দাগের প্রশ্ন আছে দেখো, যদি গুণ অর্থাৎ যোগ হয়, ভাগ এর অর্থ যদি বিয়োগ হয়, যোগের অর্থ গুণ হয় এবং বিয়োগের অর্থ ভাগ হয়, তাহলে এর মান কি হবে? তো 81 দাগের এই প্রশ্নটা আমরা কিভাবে সহজে সমাধান করব, ভালো করে বুঝবে।
আমরা কি বলেছি, আমাদের এখানে বলেছে গুণ মানে যোগ, তার মানে এখানটায় গুণটা আমরা যোগ করে দেবো। ওকে, তারপর বলছে ভাগের অর্থ যদি বিয়োগ হয়, তার মানে এটা আমরা বিয়োগ করে দেবো। তাহলে এটা পাচ্ছি, এটা পাচ্ছি কি, এটা পাচ্ছি যোগ, কিন্তু এটা পাচ্ছি যোগ। হ্যাঁ, গুণের অর্থ যোগ, আর এটা হচ্ছে ভাগটা আমার বলেছে বিয়োগ করতে হবে। এবার যোগের অর্থ গুণ, এই যে যোগ আছে, যোগের অর্থ গুণ দেবো। ঠিক আছে, আর এখানে বলছে ভাগের বিয়োগের অর্থ হচ্ছে ভাগ, এই যে বিয়োগ আছে এটা আমরা ভাগ দেবো। তাহলে প্রথমে আমার এরম অঙ্কে প্রথমে আমার ভাগটা করতে হবে, তারপর গুণ করতে হবে। তা 8-এর সঙ্গে 4 ভাগ করলে কত হবে 2, সেই 2-এর সঙ্গে এই 2 গুণ করলে কত হবে 4। ঠিক আছে, তো 4 আর এই যে যোগ এই 20 আর 8 কত হয়, যোগ করলে 28, এই 20 আর এই 8 যোগ করলে 28। ঠিক আছে, তো তাহলে 28 থেকে ওই 4টা বিয়োগ করলে, মানে এখানে যে তুমি ভাগ করে 2 পেয়েছো, তার সঙ্গে 2 গুণ করে 4 পেয়েছো, বিয়োগ 4, তাহলে বিয়োগ 4 থাকছে আর এদিকে 28 থাকছে, 28 থেকে 4 বাদ দিলে থাকে 24। তাই এর দেখাবে কিন্তু সঠিক উত্তর, মুখে মুখে হয়ে যাবে, এত সময়ও লাগবে না। তো 82 দাগের এই প্রশ্নটা দেখবো। প্রশ্ন আছে নিচের শব্দগুলি একটি অর্থবহ ক্রমে সাজান এবং সবচেয়ে সম্ভাব্য ক্রমটি বেছে নিয়ে যে বিকল্পটি দেওয়া আছে সেগুলো থেকে নির্ণয় করুন। তো এখানে কি কি মানে কি, চাবি, ডোর মানে দরজা, লক মানে তালা, এখানে হচ্ছে রুম মানে রুম ঘর, আর এখানে হচ্ছে সরে আছে সুইচ অন, অর্থাৎ 5-এর দাগে আছে সুইচ অন, তো 5টা এবার সবার শেষে হবে। এখানে দেখো কি কি হচ্ছে, চাবি, লকটা তুমি খুলছো অর্থাৎ 1 3, তারপরে কার তালা খুলছো মানে কোথাকার তালা খুলছো, ডোরের তালা খুলছো অর্থাৎ দরজা খুলছো, তারপর তুমি রুমে যাচ্ছ, রুমে গিয়ে সুইচ অন করছো। তার মানে তোমার হবে 1 3 2 4 5, 1 3 2 4 5, মানে এই দেখো বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর 1 3 2 4 5। আশা করি বুঝতে পেরেছো। 83 দাগের প্রশ্ন দেখবো, কোনটি অন্যদের থেকে আলাদা, প্রস্তুত পৃষ্ঠ, বৃত্ত, পরিধির অংশ, চেয়ার, পায়া, ফুল, পাপড়ি। তো 83 সঠিক উত্তর কী হবে, তো প্রচ্ছদ পৃষ্ঠা, এটা কিন্তু এর সঠিক উত্তর হবে। কোনটি অন্যদের থেকে আলাদা, প্রচ্ছদ আর পৃষ্ঠা। আমরা চলে যাবো 84 দাগের প্রশ্নে। 84 দাগের প্রশ্ন হচ্ছে দেখো, ফাঁকা স্থান সঠিক সংখ্যা বসান। তো 84 দাগের প্রশ্নের সঠিক উত্তর আমরা কীভাবে বার করবো দেখো, এখানে 3-এর সাথে কত গুণ করলে 18, এই 3-এর সাথে কত গুণ করলে 6 হবে, 3 দ্বিগুণে 6 হবে। আচ্ছা, 6-এর সঙ্গে 3 গুণ করো তাহলে তুমি পাচ্ছ 18, 18-এর সঙ্গে 4 গুণ করো তাহলে তুমি পাচ্ছ 72, 72-এর সঙ্গে 5 গুণ করো তাহলে তুমি কত পাচ্ছ, 5 দিন 10 শূন্য হাতে 5 সাথে 25 36, 360। তো এর সঠিক উত্তর হবে 360, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, অবশ্যই বুঝতে পেরেছো। তো আমরা 85-এর এই প্রশ্নটা দেখবো। প্রশ্ন আছে এইটা হচ্ছে এটা, তাহলে এর সঙ্গে সমিত এভাবে লয়টারের সঙ্গে কিসের সম্পর্কিত। তো এখানে 85 দাগের সঠিক উত্তর, এটা সমার্থিত শব্দ, হ্যাঁ সমার্থক শব্দ। তো আমার মনে হচ্ছে এটা হবে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মনে হয় এর উত্তর হবে, এটার সঙ্গে এটা সমর্থক শব্দ সম্মত। লয়টার মানে মানে নীরবতা, এরকম একটা কিছু আছে, বা চুপ কর, এরকম কি আছে মনে হচ্ছে। আমার ইংরেজিতে অত দক্ষ না বলে আমি তবু একটা বলছি, যেটা মনে হচ্ছে এটা হবে আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ দিদ্দাক হবে সঠিক উত্তর। তো এই ছিল কিন্তু 85টা প্রশ্ন। এইভাবে কিন্তু এইসব প্রশ্নের সহজে সমাধান করতে হয়। তোমরা মনে রাখবে, আজকে যে প্র্যাকটিস সেটটা করলাম, প্র্যাকটিস সেটটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা কিন্তু এরকম প্র্যাকটিস সেট মিস করবে, তারা কিন্তু যথেষ্ট কিছু মিস করবে, যথেষ্ট কিছু মিস করবে। ঠিক আছে, রাজ্য পুলিশ কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে কিন্তু কর্মক্ষেত্র পত্রিকা থেকে। আর কর্মক্ষেত্র পত্রিকা, কর্মসংস্থান পত্রিকা, অ্যাসিভার্স, এমনকি পেশা প্রবেশ সাফল্য, এতে যে যে প্রশ্নগুলো আছে শুধু তুমি কমপ্লিট করে যাও। তোমার যদি না আসে, আর এইরকম টাইপের অঙ্ক যদি তোমার না আসে, আর এরকম রিজনিং যদি না আসে, তা তুমি এসে বলবে যে স্যার আসেনি। দেখবে অবশ্যই তুমি এক চান্সে একবারেই কিন্তু পাস করবে। যদি আরেকটু স্কুলে যোগাযোগ করতে চাও, 85 39 82 504 এই নাম্বারে ফোন করো। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ তুমি ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ, তোমার দিন শুভ হোক।